আমরা কি আজকে ক্লাসটা শুরু করব? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে, শুরু করুন। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্স এর তরফ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা নিশ্চয়ই অনেক ভালো ভালো মার্কস পেয়ে ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উত্তীর্ণ হয়েছো। আর সবাইকে অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। এই বলে আজকে আমরা আমাদের 5th ডে ক্লাসটা শুরু করছি। আজকে ডে 5th ক্লাস হচ্ছে, যে ক্লাসের টপিক হচ্ছে ক্লাউড অ্যান্ড ক্লাউড সিকিউরিটি, আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাউড অ্যান্ড ক্লাউড সিকিউরিটি। তো সাইবারের সহজপাঠের 5ম দিনে আজকে আমরা ক্লাসে বসেছি, সেটার টাইমিং 5টা থেকে। আশা করছি তোমরা সবাই SMS পেয়েছো। আর প্রতিদিনকার মতো আমি একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা ওয়েবসাইট, এই যে ইউটিউব চ্যানেলে তোমাদের স্ট্রিমিং হচ্ছে তার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, রোজকার মতো অ্যাটেন্ডেন্স দেবে। এবং সাথে যে তোমাদের প্রত্যেকদিন ক্লাসে জয়েন করার যে লিঙ্কটা দেওয়া আছে সেই পেজে গিয়ে তোমরা নিয়মিত জয়েন করতে পারবে। আপকামিং ডেজ এর লিঙ্কটাও সেখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, কিন্তু আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে এই ট্রেনিং রিলেটেড, সেটা তোমরা অবশ্যই তোমাদের চ্যাট বক্সে লিখতে থাকো। আমরা ক্লাসের শেষে এই কোয়েরি তোমাদের যা যা থাকবে সেগুলো সলভ করব। তবে একটা কথা খালি আমার বলার, যে এইটা কিন্তু আজকে থেকে কিন্তু 5টা থেকে 7টার ক্লাসটা হবে, এবং এই ক্লাসটা কিন্তু আজকে 5ম দিন থেকে লাস্ট 10ম দিন 10th ক্লাস অবধি যে সাইবারের সহজপাঠ আছে, এটা কিন্তু 5টা থেকে 7টা হবে। যারা তোমাদের বন্ধুরা জানে না তাদের একটু জানিয়ে দেবে, আর এইটা কিন্তু কন্টিনিউ হবে। আচ্ছা, আর এবার চলে আসি আমাদের ক্লাসের বক্তব্যে। আর যদি স্ক্রিনিং এর কোন আচ্ছা অ্যাটেন্ডেন্স বা ইভেন্টস এর যদি কোনো সমস্যা হয় তাহলে পেজ দুটো আমি দেখিয়ে দেবো এই প্রোগ্রামের শেষে। আদারওয়াইজ আমরা আর সময় নষ্ট না করে, দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যেতে পারি। তবে যাওয়ার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, যে আমাদের কিন্তু 24 তারিখের যে ক্লাসটা আছে, মানে সেদিনকে এইচএস এর রেজাল্ট বেরোনোর কথা, সেই দিনে সেই ক্লাসটা হয়তো 30 তারিখে রিশিডিউল করা হবে। 24 তারিখে যেহেতু এইচএস এর রেজাল্ট বেরোবে, সেই দিনে সেই ক্লাসটা হয়তো 30 তারিখে রিশিডিউল করা হবে। তবে সেটার ফাইনালটা আমি 24 তারিখের আগে তোমাদের জানিয়ে দেবো, কালকে বা পরশুর মধ্যে তোমরা জেনে নেবে, বুধবার পরশু কালকে আমরা ফাইনাল করে দেবো যে 24 তারিখের ক্লাসটার পরিবর্তে 30 তারিখের ক্লাসটা হয়তো হবে 5টা থেকে 7টায়। এটা তোমাদের স্বার্থেই করা, যে তোমরা এখন রেজাল্ট বেরিয়ে গেছে, এরপরে তোমরা বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য ব্যস্ত থাকবে, তাই 5টা থেকে 7টার ক্লাস। তো সাইবার সহজপাঠের 5ম দিনে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব, যার টপিক হলো ক্লাউড সিকিউরিটি, ক্লাউড আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাউড অ্যান্ড ক্লাউড সিকিউরিটি। আর সেই ক্লাসটা নেওয়ার জন্য আমাদের সাথে ফ্যাকাল্টি যিনি আছেন, উনি অলরেডি আমাদের সঙ্গে চলে এসেছেন। যে ক্লাসটা উনি নেবেন, মিস্টার রাহুল জানা স্যার। উনি আজকে তোমাদের ক্লাউড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাউড অ্যান্ড ক্লাউড সিকিউরিটি পড়াবেন। উনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল, উনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসাবে মোর দ্যান 7 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে ওনার সাইবার সিকিউরিটি ফিল্ডে। বেসিক্যালি উনি এই ক্লাউড সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটির উপর ওনার স্পেশালাইজেশন। উনি প্রচুর সক ইমপ্লিমেন্টেশনে কাজ করেছেন এবং এমএনসি তে ওনার প্রচুর এক্সপিরিয়েন্স সাইবার সিকিউরিটিতে। তো উনি তোমাদের সঙ্গে ওনার সাইবার সিকিউরিটির অভিজ্ঞতা এবং আজকের যে ক্লাউড ও ক্লাউড সিকিউরিটি সম্বন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করবে, তোমাদের শেখাবে অনেক কিছু নতুন শিখতে পারবে। ক্লাস রিলেটেড কোনো কোয়েরি থাকলেও যেমন তোমরা ওখানে যে চ্যাট বক্সে দেবে, সেরকম আমাদের প্রোগ্রাম রিলেটেড কোনো কোয়েরি থাকলেও চ্যাট বক্সে দেবে। ক্লাস রিলেটেড কোয়েরি গুলো কিন্তু তোমরা চ্যাট বক্সে দেবে, যাতে স্যার সেগুলো দেখে উত্তর করতে পারেন। তো আর দেরি না করে, সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের টপিকে চলে যাই, আজকে ক্লাসটা শুরু করি। স্যার, মিস্টার রাহুল জানা স্যার, ক্লাসটা শুরু করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিদিশা ম্যাম। আমার ভয়েস শোনা যাচ্ছে, আই থিঙ্ক ক্লিয়ার।
হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। ওকে। তো গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি সবার মাধ্যমিকের সেকেন্ডারি রেজাল্ট খুব ভালো হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানাই এবং তোমাদের আগামী ভবিষ্যতের জন্য, সাবজেক্ট সিলেকশনের জন্য সবাইকে আমার তরফ থেকে আগাম উইশেস এবং অভিনন্দন। সো আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাউড অ্যান্ড ক্লাউড সিকিউরিটি। সো আমি আজকের এজেন্ডায় চলে যাই। আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাউড অ্যান্ড স্টোরেজ, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সিকিউরিটি অ্যান্ড কুইজ। সো আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাউড অ্যান্ড স্টোরেজ আমরা প্রথমে কি দেখব? প্রথমেই সবার একটা কোয়েশ্চেন থাকে, হোয়াট ইজ ক্লাউড? ক্লাউডটা কি? তো the cloud refers to servers that are accessed over the internet. And প্রথমে আমি একটু টপিকটা বলে নিই, দেন আমি তোমাদের এগুলো ভেঙে ভেঙে ডিসকাস করবো। ওকে, so the cloud refers to servers that are accessed over the internet and the software and databases that run on those servers. Cloud servers are located in data centers all over the world. By using cloud computing, users and companies like organizations do not have to manage the physical servers themselves or run software application on their own machines. The term cloud refers to a network or internet. In other words, we can say that cloud is something which is present at remote location. Cloud can provide services over network, that means WAN, LAN, and or VPN. Applications such as email, web referring, customer relationship management all run in cloud. Okay, so cloud এর কনসেপ্টটা কি? ক্লাউডের কনসেপ্ট কিছুই নয়, ক্লাউড আমাদের একটা যাকে বলো ইনট্যাঞ্জিবল একটা স্পেস। ওকে, যেখানে আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি, অপারেশন, স্টোরেজ এই সমস্ত কিছু করতে পারি। এই ক্লাউডের কনসেপ্টটা এখন কেন এত সবার কাছে মানে অ্যাকসেপ্টেবল হয়ে উঠেছে, বা এই ক্লাউড কেন এখন এতটা হাই পেয়ে আছে, তার মেইন এবং মোস্ট রিজন হচ্ছে দুটো। একটা হচ্ছে কস্ট, আর দ্বিতীয়টা হচ্ছে মেনটেন্যান্স এবং অলসো অ্যাভেলেবিলিটি। ওকে, প্রথমত আমাদের আগে যে কনসেপ্টটা ছিল, এখনো কিছু কিছু কোম্পানি সেইখান থেকে ক্লাউডে মাইগ্রেট করছে, যে ফিজিক্যাল সিকিউরিটি তে অনেক ইনভেস্টমেন্ট, ফিজিক্যালি কোনো জিনিস মেনটেন করা খুবই মানে খরচাবহুল। তো তার জন্য এই ক্লাউডের কনসেপ্টটা আনা। এবং সব থেকে বড় ব্যাপার ক্লাউডের সব থেকে যে জিনিসটা হয়, কোনো ফিজিক্যাল স্টোরেজে, লাইক আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, আমরা সবাই হার্ড ডিস্ক ব্যবহার করি। দাদা, হার্ড ডিস্ক যদি নাও থাকে, কারণ পেন ড্রাইভ তো আমরা সবাই ব্যবহার করি, কারেক্ট? সো পেন ড্রাইভে আমাদের একটা লিমিটেড মেমোরি থাকে। ওকে, তো সেই মেমোরিটা আমরা কিছুতেই বাড়াতে পারি না, এবং সেইটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেটাই আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু ক্লাউডের ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? ক্লাউডে আমরা আমাদের ইচ্ছা মতো মেমোরি কিনতে পারি আমরা যখন চাই, এবং সেই মেমোরিটাকে আমরা বাড়াতে পারি, যেটা আমাদের পেন ড্রাইভের ক্ষেত্রে পসিবল নয়। এবার কেউ কেউ হয়তো বলতে পারে, স্যার পেন ড্রাইভের ক্ষেত্রে কেন পসিবল নয়? আমি আরেকটা পেন ড্রাইভ কিনতে পারি, কারেক্ট? তুমি পেন ড্রাইভ কেন, হার্ড ডিস্ক কিনতে পারো, 1 TB, 2 TB, 5 TB, যেমন তোমার ইচ্ছা। কিন্তু ধরে নাও তুমি আমরা একটা হার্ড ডিস্কের মধ্যে একটা পার্টিকুলার কিছু স্টোর করছি, বা ইউএসবির মধ্যে স্টোর করছি। আমাদের একটা পার্টিকুলার ফাইলের সাইজ হয়তো 11 GB, কথার কথা না, একটা গেম, কথার কথা। সো তুমি সেই গেমটা কাউকে দিতে চাও, তোমার বন্ধুকে। সো অ্যাট দ্যাট মোমেন্ট যদি তোমার কাছে 8 GB থাকে, পেন ড্রাইভ থেকে থাকে, তো 8 GB সেই 11 GB গেমটাকে কিন্তু স্টোর করতে পারছে না। ফলে যে ইস্যুটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেটা আমার বন্ধুকে দিতে পারছি না। সো এই ক্ষেত্রে যেটা হয়, ক্লাউডের ক্ষেত্রে এই বাউন্ডেশনটা থাকে না। ক্লাউডে আমরা একটা এনাফ স্টোরেজ পাই, যেটা আমরা আমাদের ইচ্ছা মতো ইনস্ট্যান্স বাড়িয়ে নিতে পারি। তার জন্য একটা ইনভেস্টমেন্ট করতে লাগে অবভিয়াসলি, কিন্তু আমরা সেটা ইউনিভার্সালি অ্যাক্সেস করতে পারি। ইভেন
ধরে নাও তোমার ওই পেন ড্রাইভটা তুমি তোমার বন্ধুকে দিলে, তো সেই তোমার বন্ধুটি একমাত্রই বন্ধু যে অ্যাট এ টাইম ওই পেন ড্রাইভটা অ্যাক্সেস করতে পারছে এবং সেই স্টোরেজটাকে ব্যবহার করতে পারছে। কিন্তু ক্লাউডের ক্ষেত্রে সেই ডিপেন্ডেন্সিটা নেই। ক্লাউডের ক্ষেত্রে কি হতে হয় যে ক্লাউডের ক্ষেত্রে সেই ক্লাউডটা যারা ওই ক্লাউড এনভায়রনমেন্টের মধ্যে আছে অ্যাজ আ টেন্যান্ট, সেই টেন্যান্ট যারা রয়েছে তারা সবাই সেই ক্লাউডের মধ্যে অ্যাজ আ ইউজার সেই ক্লাউডের স্টোরেজটাকে অ্যাক্সেস করতে পারে। সো এই জন্যই আমাদের ক্লাউড এতটা সবার কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। এবার আসি মেইনটেন্যান্স এ। ফিজিক্যালি আমরা যদি কোনো জিনিস ব্যবহার করি, আমরা জানি যে সেই জিনিসটা ব্যবহার করলে সেটা জিনিসটা মেইনটেন্যান্স করা, ঠিকঠাক চলছে কি চলছে না সেই জিনিসটা দেখা এবং তার জন্য অনেক এক্সট্রা ইনভেস্টমেন্ট থাকে। ক্লাউডের ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, তারা প্ল্যাটফর্ম হোক, সফটওয়্যার হোক, ইনফ্রাস্ট্রাকচার যেটাই ওরা প্রোভাইড করে থাকে ক্লাউড সার্ভিসেস এর মধ্যে, সেই ক্ষেত্রে তারাই আমাদের সেই ফেসিলিটিস গুলো দেয়। ফলে আমাদের এক্সট্রা কোনো হেডেক নেই। ওকে? সো এইটা হচ্ছে ক্লাউডের মানে আরেকটা বড় অ্যাডভান্টেজ। তো এই রিজনস গুলো থাকার জন্য ক্লাউড এখন আমাদের সবার কাছে এতটা মানে জনপ্রিয় হয়ে উঠেছে। ওকে? সো এখানে যেমন লেখা রয়েছে ক্লাউড বিভিন্ন ধরনের সার্ভার এবং বিভিন্ন ধরনের আম আ যে অ্যাসেটস গুলো আছে সেই অ্যাসেটস গুলো আমাদের কোথায় রাখা থাকছে? ডেটা সেন্টারে। এই ডেটা সেন্টারের কনসেপ্টটা আগেও ছিল। যারা ডেটা সেন্টার সম্পর্কে জানবে তারা নিশ্চয়ই বলবে যে, "স্যার ডেটা সেন্টার তো আগেও ছিল। ডেটা সেন্টার মানে তো ফিজিক্যালি ওখানে আমরা রাখছি।" এক্সাক্টলি। কিন্তু ডেটা সেন্টার গুলো ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন এর ক্ষেত্রে তাদের মেইনটেইন করতে হতো। এখন বলতে পারো যে AWS, Google, উম আ Azure, Microsoft এর এরা যে আমাদের ক্লাউড এনভায়রনমেন্ট প্রোভাইড করছে, সেই এনভায়রনমেন্ট এ এরা কোটি, কোটি টাকা কোটি টাকা ইনভেস্ট করে ডেটা সেন্টার বানিয়েছে। এবং যে সমস্ত ছোট, ছোট মিডিয়কার ইভেন বড়, বড় কোম্পানিরা তাদের ইন্ডিভিজুয়াল ডেটা সেন্টার মানে মেইনটেইন করত। তাদের সেই খরচাটা তারা কি করেছে আউটসোর্স করে দিয়েছে এই সমস্ত কোম্পানিদের। ফলে তাদের এন্ডে আর কোনো হেডেক নেই। এবার সমস্ত হেডেক হচ্ছে Amazon, Microsoft, Google এর। বিকজ তাদের এন্ডে তারা এই ডেটা মানে এটাকে মেইনটেইন করছে। ডেটা সেন্টারটাকে মেইনটেইন করছে। তো ডেটাবেস তো থাকতেই হবে। কিন্তু হ্যাঁ, ডেটা সেন্টার তো থাকতেই হবে। কিন্তু ডেটা সেন্টার গুলো ইন্ডিভিজুয়াল কোম্পানি দ্বারা মেইনটেইন করতে হচ্ছে না। সো এই হচ্ছে আমাদের ক্লাউড এর একটা মোটামুটি কনসেপ্ট যে ক্লাউড জিনিসটা হয় কি? ওকে? লাস্টে দেখো বিভিন্ন অ্যাপ্লিকেশনস এর নাম বলা হয়েছে ইমেইল, ওয়েব কনফারেন্স, CRM. These are actually the applications of cloud, not cloud actually, whether app or mobile. বিভিন্ন অ্যাপ্লিকেশন। ওকে? সেই অ্যাপ্লিকেশন গুলো যখন তোমাদের মানে মানে অর্গানাইজেশনস এন্ড এ ইউজ হয়। অ্যাজ আ ইউজার সেই কোম্পানির এমপ্লয়িরা সেটা ইউজ করে থাকে। ওকে? নেক্সট, what is cloud computing? Cloud computing refers to manipulating, configuring, and accessing the application online. It offers online data storage, infrastructure, and applications. যেটা আমি বললাম, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম দেওয়া থাকছে। ঠিক আছে? বা একটা এনভায়রনমেন্ট দেওয়া থাকছে। সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা কোম্পানি তাদের যাবতীয় ডেটাবেস বলো, অ্যাপ্লিকেশনস বলো, নেটওয়ার্ক বলো সমস্তটা স্টোর করতে পারে। Cloud computing is both a combination of software and hardware-based computing resources delivered as a network service. নরমাল ডেটা সেন্টার যেটা হয়ে থাকে নিশ্চয়ই তোমরা জানো, নরমাল ডেটা সেন্টারের মধ্যে যেটা হয় এই সমস্ত সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশনই আমাদের ডেটা সেন্টার তৈরি হয়। সিমিলারলি যে সমস্ত ডেটা সেন্টার এই সমস্ত বড়, বড় কোম্পানি Google, Amazon এরা তৈরি করেছে তাদেরও ডেটা সেন্টার সেম জিনিস রয়েছে। বাট তারা কি করছে? তাদের এই যে ফেসিলিটিটা বিভিন্ন অর্গানাইজেশনকে আউটসোর্স করছে। ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার। ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার এর কনসেপ্টটা কি জিনিস? এটা আমরা পরে গিয়েও আরেকটু দেখব। আম সিকিউরিটি আর্কিটেকচার এর মধ্যে দিয়ে। ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার দেখো একটা বেসিক একটা আমি আম আম ড্রইং তোমাদের এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আমাদের দুটো আ আম আম পোরশন এ ডিভাইড করা থাকে। এর মিডলে অ্যাকচুয়ালি অ্যাজ আ মিডলওয়্যার ইন্টারনেট কাজ করে। ব্যাক এন্ড এ কি থাকে? ব্যাক এন্ড এ থাকে ম্যানেজমেন্ট এন্ড সিকিউরিটি এবং তারা যে এই দুটো যা জিনিস ইউজ করে থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভিস, ক্লাউড রান টাইম, স্টোরেজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। অ্যাপ্লিকেশনস মানে সেই কোনো অর্গানাইজেশন যদি ক্লাউড ফেসিলিটি নেয়, তারা যে সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করছে, তারা যে সমস্ত সার্ভিস অ্যাভেইল করছে। ক্লাউড রান টাইম মানে হচ্ছে তারা কতক্ষণের জন্য ক্লাউডটাকে ইউজ করছে।
স্টোরেজ তারা কতক্ষণ ডেটাবেস কতক্ষণের জন্য বা কতটা মানে পরিমাণে বা কতটা ভলিউমে স্টোরেজ ইউজ করছে, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মানে তাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, আইটি ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার হতে পারে। আগের দিন আমরা আইটি ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জেনেছি। তো এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে থাকে ক্লায়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। ওকে, সো ক্লায়েন্ট এন্ডে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থেকে থাকে সেটা ইন্টারনেটের সাথে এবং ব্যাক এন্ডে ক্লাউডের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটার কোলাবোরেশনে আমাদের একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হয়। নেক্সট, কনসেপ্ট অফ ক্লাউড কম্পিউটিং। Cloud computing actually দুটো মডেল হয়। ওকে, there are certain services and models working behind the scene making the cloud computing feasible and accessible to end users. End users মানে হচ্ছে আমরা। আমরা জেনারেলি আমরাও বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভিসেস ইউজ করি, আমি কিছুক্ষণ পরে বলবো। এছাড়া কোনো অর্গানাইজেশন প্রফেশনাল ক্ষেত্রে যখন ইউজ করে তো তারা হয় ইউজার। সো এর দুটো ধরনের মডেলস থাকে, একটা হচ্ছে ডিপ্লয়মেন্ট মডেল, আর একটা হচ্ছে সার্ভিস মডেল। সো এগুলোকে আমরা একটু ডিটেলে দেখি। ডিপ্লয়মেন্ট মডেলটা কি জিনিস? Deployment model is define the type of access to the cloud. That means how the cloud is located. Cloud can have any of the 4 types of access: public, private, hybrid, and community. Okay, so এই 4 ধরনের ডিপ্লয়মেন্ট মোডে অ্যাকচুয়ালি আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারটা থাকে বা ক্লাউড আর্কিটেকচারটা ডিপ্লয়মেন্ট মোডে থাকে। আমরা এক একটা করে দেখি কি কি আছে। ফার্স্ট হচ্ছে মানে আমাদের এই 4টে মোড সম্পর্কে আমরা একটু ইন ডিটেইল দেখি। টাইপস অফ ডিপ্লয়মেন্ট মডেলস। ফার্স্ট হচ্ছে পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড কাকে বলে? দ্য পাবলিক ক্লাউড অ্যালাউস সিস্টেমস and services to be easily accessible to the general public. Public cloud may be less secure because of its openness and openness. Okay, so এর একটা এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইমেল। যে কটা ইমেল প্ল্যাটফর্ম আমরা ইউজ করে থাকি সেটা ইয়াহু হতে পারে, জিমেল হতে পারে, বা তোমাদের রেডিফ হতে পারে। ওকে, তো এই সমস্ত ইমেল হচ্ছে আমাদের পাবলিকলি অ্যাভেলেবল একটা মানে অ্যাপ্লিকেশন। ওকে, সো এইটা পাবলিকলি অ্যাভেলেবল। এবং তোমরা নিশ্চয়ই জানবে আমরা আগের দিন এই জিনিসটা দেখেছি যে আমাদের ফিশিং অ্যাটাক সম্পর্কে তোমাদের আমি বলেইছিলাম। তো ফিশিং অ্যাটাক আমাদের কোথায় আসে? ফিশিং অ্যাটাক আমাদের হয় আমাদের মেলে। আমাদেরকে কম্প্রোমাইজ করার জন্য ম্যালিশিয়াস ইন্টেন্ট মানে ম্যালিশিয়াস অ্যাটাকাররা বা যারা ম্যালিশিয়াস ইন্টেন্ট রাখে তারা কি করে আমাদের থ্রু ইমেল কম্প্রোমাইজ করার চেষ্টা করে বিভিন্ন লিঙ্ক এবং অ্যাটাচমেন্ট পাঠিয়ে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে থ্রু ক্লাউড বা ক্লাউডটা ইউজ করে কি করে আমাদের কম্প্রোমাইজ করার চেষ্টা করা হচ্ছে। এবং যে সমস্ত ওপেন সোর্স ইমেল গুলো রয়েছে, লাইক জিমেল যদি আমি বলি, তাহলে সেটা যদিও জিমেলের কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে ফর দ্য পারপাস অফ সিকিউরিটি, সেটা আমরা দেখবো আজকে কিছুক্ষণ পরে। তাও যেহেতু এটা পাবলিক ক্লাউড, সো ইট ইজ লেস সিকিউর। ওকে, ডিউ টু ইটস ওপেননেস। প্রাইভেট ক্লাউড কাকে বলা হয়? The private cloud allows systems and services to be accessible within the organization. It offers increased security because of its private nature. Okay, একটা এক্সাম্পল দিই। ইন্ডাস্ট্রি লেভেলে বিভিন্ন ধরনের ওইএম থাকে। ওইএম মানে কি? যারা ইন্ডাস্ট্রি লেভেলে তাদের প্রোডাক্ট থাকে, এবং যেমন ধরো আইবিএম একটা ওইএম, সোফোস একটা ওইএম। এদের নিজস্ব সিকিউরিটি প্রোডাক্ট রয়েছে বা এদের নিজস্ব কোনো প্রোডাক্ট রয়েছে, মানে তাদেরকে আমরা ওইএম বলে থাকি। তো আমি একটা এক্সাম্পল দিই। আমরা যেখানে কাজ করি বা আমি যেখানে আগে কাজ করতাম, সেখানে আইবিএম এর নিজস্ব একটা মেসেজিং মানে মেসেজের জন্য একটা সফটওয়্যার ছিল, সেটাকে আমরা লোটাস নোটস বলতাম। তো এই লোটাস নোটস যেটা করতো, লোটাস নোটস এই পার্টিকুলার মানে ওই পার্টিকুলার এনভায়রনমেন্টের মধ্যে ইমেল ইমেল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হতো। মানে ইনটু আওয়ার অর্গানাইজেশন, উইদিন আওয়ার অর্গানাইজেশন যারা আছে, থ্রু দ্যাট পার্টিকুলার ইমেল আমরা কমিউনিকেট করতে পারতাম। সো এটা হচ্ছে তোমাদের একটা প্রাইভেট ক্লাউডের এক্সাম্পল। সো প্রাইভেট ক্লাউড কি অ্যালাউ করছে? প্রাইভেট ক্লাউডের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে, একমাত্র পাবলিক ক্লাউডের সেই পাবলিক ক্লাউডটাকে যারা অ্যাভেলেবল করতে পারে, সেই সমস্ত ইউজাররাই সেই সমস্ত অ্যাপ্লিকেশন বা ফেসিলিটি বা সার্ভিস গুলো অ্যাভেল করতে পারবে। তার একটা এক্সাম্পল আমি দিলাম। নেক্সট, কমিউনিটি ক্লাউড। Community cloud key. The community cloud allows systems and services to be accessible by group of organization. যেমন আমি তোমাদের এক্সাম্পল দিলাম এটা,
এই পার্টিকুলার যে এক্সাম্পল দিলাম আইবিএম নোটসে, সেই আইবিএম নোটসটাকে অ্যাজ আ মানে আমরা কমিউনিটি ক্লাউড হিসেবে বলতে পারি, ঠিক আছে? কমিউনিটি ক্লাউড কিংবা এটা আরেকটা এক্সাম্পল দিই, ধরুন অফিস 365। আমরা নিশ্চয়ই সবাই জানি অফিস 365 সম্পর্কে। সো অফিস 365 যেটা করছে, অফিস 365 একটা কমিউনিটি ক্লাউড ভার্সন ফর ইমেল কমিউনিকেশন। ওকে, অফিস 365 সরি অফিস 365 থেকে স্পেসিফিক বলা বেটার হবে আউটলুক, সরি টু সে ওটা আউটলুক হবে। ওকে, সো আউটলুক একটা কমিউনিটি ভার্সন, পেড ভার্সন। ওকে, সো বিভিন্ন কোম্পানি, একটা কোম্পানি নয়, বিভিন্ন কোম্পানি আউটলুকটাকে প্রফেশনাল ইউজে কাজ করে ফর দ্য পারপাস অফ অর্গানাইজেশনাল ইউজ। সো এটা হচ্ছে আমাদের একটা কমিউনিটি মানে কমিউনিটি ক্লাউড মানে এক্সাম্পল। হাইব্রিড ক্লাউড কাকে বলবো? The hybrid cloud is mixture of public and private cloud. However, the critical activities are performed using private cloud, while the non-critical activities are performed using public cloud. মানে কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন হয়তো কোন একটা অ্যাপ্লিকেশন ইউজ করছে, বা ধরুন মেল অ্যাপ্লিকেশন ইউজ করছে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছে, সেটা সে পাবলিকলি এবং প্রাইভেটলি দুভাবেই ইউজ করতে পারছে। তো সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা একটা হাইব্রিড ক্লাউড মানে এক্সাম্পল হিসেবে ধরতে পারি। নেক্সট কি আছে? আগের গুলো ছিল আমাদের মানে তোমার ডিপ্লয়মেন্ট মডেলস, এইগুলো হবে, এইটা হচ্ছে আমাদের সার্ভিস মডেল। সার্ভিস মডেলস কাকে বলে? সার্ভিস মডেলস আর দ্য রেফারেন্স মডেলস অন হুইচ দ্য ক্লাউড কম্পিউটিং ইজ বেসড। These can be categorized into 3 basic services models as listed. Okay, so আমাদের এক্সাম্পল অফ সার্ভিস, ডিফারেন্ট সার্ভিস মডেলস কি কি আছে? ডিফারেন্স হচ্ছে মানে টাইপস অফ সার্ভিস মডেলস কি কি আছে? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, যেটাকে আমরা আইএএস বলে থাকি, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, যেটাকে আমরা প্যাস বলে থাকি, এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটাকে আমরা স্যাস বলে থাকি। ওকে, তো এই তিনটে কমনলি আই থিঙ্ক তোমরা জানো, এটা খুব কমন ইউজ করার টার্ম, আইএএস, প্যাস এন্ড স্যাস। সো এইগুলো হচ্ছে আমাদের সার্ভিস মডেলস এর এক্সাম্পল। এবার আমরা এক একটা সার্ভিস মডেল দেখি। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস কি? Infrastructure is the delivery of technology infrastructure as an on-demand scalable service. IaaS provides us access to fundamental resources such as physical machines, virtual machines, and virtual storage. তো এই যে পার্টিকুলার সার্ভিস মডেলটা আছে, ইনফ্রাস্ট্রাকচার কি করে? ক্লাউড এই পার্টিকুলার সার্ভিস মডেলটাকে বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে, যাতে মানে ক্লাউড যারা অফার করছে, লাইক অ্যাজিওর হলো বা AWS হলো, এদের এন্ডে যাতে কোনো কোম্পানি তাদের সমস্ত ফিজিক্যাল মেশিনস হতে পারে, ভার্চুয়াল মেশিনস হতে পারে, ভার্চুয়াল স্টোরেজ হতে পারে, সেগুলোকে ইউজ করে অর্গানাইজেশন যাতে কাজ করে। ওকে, তাদের ডেইলি অপারেশনস গুলো পারফর্ম করে এবং তাদের বিজনেসটাকে রান করে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ আইএএস। এবং আইএএস কি কি ফেসিলিটি নিয়ে আসতে পারে? আইএএস যেটা হয়, আইএএস ওদের প্ল্যাটফর্মটাকে মানে অ্যাজ আ আইএএস ইউজ করার জন্য এটা একটা বিল পেমেন্ট করতে হয়। তো ইউজুয়ালি বিল বেসড অন দ্য ইউজেজ, যতটা আমরা ইউজ করব তার উপর আমরা বিল পেমেন্ট করব। এটা স্টোরেজ সেটা ইউজ করা, অ্যাপ্লিকেশন সেটা ইউজ করা। সো বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি থাকে। সাপোজ আমরা জাস্ট ফর এক্সাম্পল বলছি, আমরা 100 টিবি স্টোরেজ ইউজ করতে চাইছি কোনো একটা অ্যাজ এ কোম্পানি। তো তার জন্য একটা পেমেন্ট থাকবে। আবার সেই পেমেন্ট লিমিটটা তখন ইনক্রিজ হয়ে যাবে যখন সেটা সে 150 টিবি বা 200 টিবি বা এরকম ইউজ করতে চাইবে। কোনো কোম্পানি যদি 50 টিবি ইউজ করে, তার যেহেতু ইউসেজ কম, স্টোরেজ ইউসেজ কম, তো সেই অনুযায়ী তার বিলটা কম হবে। ইউজুয়ালি মাল্টি টেন্যান্ট ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্ট। মাল্টি টেন্যান্ট মানে বুঝতে পারছো, যেখানে বিভিন্ন ধরনের ইউজার্স থাকবে এবং মাল্টিপল ইউজার্স থাকবে। ইউজার্স এর উপর ডিপেন্ড করে আমাদের এই বিলটা জেনারেট হয়। সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে একটা কম বিল আসে, মাল্টি ইউজারের ক্ষেত্রে সেটা বেশি বিল আসে। ক্যান বি কাপলড উইথ ম্যানেজ সার্ভিস ফর ওএস অ্যান্ড অ্যাপ্লিকেশন সাপোর্ট। ম্যানেজ সার্ভিস মানে হচ্ছে এই পার্টিকুলার এই যে এটা এতটা সুন্দর এদের ইনফ্রাস্ট্রাকচার, আমরা এখানে ভার্চুয়ালি আমরা বিভিন্ন কম্পিউটার কে ইউজ করতে পারি উইথ আমরা আমাদের ইচ্ছা মতো মানে ওএস ইউজ করতে পারি। সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে। লিনাক্সের বিভিন্ন ধরনের ফ্লেভার আমরা ইউজ করতে পারি, ওয়েদার উবুন্টু, ওয়েদার কালি, ওয়েদার সেন্টওয়েস, যা খুশি, বিভিন্ন উইথ অ্যাপ্লিকেশন সাপোর্ট। তো সেটার উপরে একটা ডিফারেন্ট চার্জ পে করতে হয়। সো এইটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। নেক্সট আমরা যদি দেখি, আমরা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম কি?
PaaS provides the runtime environment for applications development and deployment tools, etc. PaaS provides all of the facilities required to support the complete life cycle of building and delivering web applications and service entirely from the internet. Typically, applications must be developed with the particular platform in mind. Multi-tenant environment and highly scalable multi-tier architecture. কোনো অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করার জন্য কোন এন্ডে ক্লাউড এন্ডে কোনো অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করার জন্য সেটা ওয়েব হতে পারে, মোবাইল হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু আমরা সেইটাকে বানাচ্ছি ক্লাউড এন্ডে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ক্লাউডের যে প্ল্যাটফর্মটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই প্যাস, বা যে সার্ভিসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই প্যাস। আমরা বিভিন্ন ফেসিলিটির সাথে অ্যাকচুয়ালি কি হয়, কোম্পানিতে বিভিন্ন কোম্পানি যদি যারা সফটওয়্যার ডেভেলপ করে, কোনো সফটওয়্যার ডেভেলপ কিছু সফটওয়্যার ডেভেলপ করার জন্য খুব হেভি বা হাই কম্পিউটেশনাল পাওয়ার লাগে, খুবই হাই কনফিগারেশন লাগে। তো সেই কনফিগারেশন গুলো ইন্ডিভিজুয়ালি মানে কিনতে অনেক ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? এবং হতে পারে সেই তুলনায় তাদের প্রফিট মার্জিন নেই বা কিছু। তো সেই জায়গাটা তারা যদি ক্লাউড এন্ডে যায় বা ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছে যায়, সেই ক্লাউড সার্ভিস প্রোভাইডার তাদের যদি একটা প্যাস প্ল্যাটফর্ম দেয়, তাহলে সেখানে অনেক কম খরচাতেই আমরা সেটা প্ল্যাটফর্মটা ইউজ করতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এক্সাম্পল কি, এই যে অ্যামাজন ওয়েব সার্ভিস বলো, অ্যাজিওর বলো, এগুলো হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। নেক্সট, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। SaaS model allows to use software applications as a service to end users. SaaS is a software delivery methodology that provides licensed multi-tenant access to software and its functions remotely as a web-based service. এখানে আমি এক্সাম্পল দিয়েছি গুগল অ্যাপসের এবং ফেসবুকের, কিন্তু আজকালকার যুগে সব থেকে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি যেটা বলছিলাম, অফিস 365। এবং অফিস 365 তোমরা নিশ্চয়ই জানো, ইট ইজ নট আ ওপেন সোর্স টুল, ইট ইজ অ্যাকচুয়ালি আ পেড টুল। সবার কাছেই, আমাদের যাদের কাছে মানে উইন্ডোজ ল্যাপটপ বা পিসি আছে, আমরা যদি প্লে স্টোরে ঢুকি, তাহলে আমরা যদি প্লে স্টোরে সার্চ করি যে O365 বা অফিস 365, দেখবে ওর একটা চার্জ দেখাচ্ছে। এবং খুব ভালো করে চার্জ যদি দেখো, মাল্টি কম্পিউটার, মাল্টি ইউজার বা মাল্টি হোস্ট, এর ক্ষেত্রে কিন্তু চার্জ গুলো বেড়ে যাচ্ছে আমাদের। যেমন আমরা ছোটবেলায় যখন কি বলবো, অ্যান্টিভাইরাস কিনেছি, দেখবে মাল্টি ইউজার অ্যান্টিভাইরাস থাকতো, সিঙ্গেল ইউজার অ্যান্টিভাইরাস থাকতো। মাল্টি ইউজার অ্যান্টিভাইরাস ক্ষেত্রে কি হতো, দামটা কমে যেত, 2 জনে বা 3 জনে শেয়ার করে নিশ্চয়ই তোমরা অ্যান্টিভাইরাস কিনেছো। আমি তো ছোট যখন ছিলাম আমি সেটা করেছি। তো এইগুলো, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল অফ SaaS, মিনস সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। নেক্সট, 1 মিনিট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ক্লাউড
এই ফেসিলিটি ইউজ করার অ্যাডভান্টেজেস কি কি আছে। ওকে, সো এই ফেসিলিটি ইউজ করার অ্যাডভান্টেজেস গুলো আমি কিছু লিস্ট ডাউন করেছি। লোয়ার কম্পিউটার কস্টস, এক্স্যাক্টলি। তোমরা ভেবে দেখো, আমরা কোনো প্ল্যাটফর্ম বা ইনফ্রাস্ট্রাকচার যখন ইউজ করছি, স্পেশালি আমি প্ল্যাটফর্ম কিংবা ইনফ্রাস্ট্রাকচার কেন বলি, ইনফ্রাস্ট্রাকচার স্পেশালি, সো প্ল্যাটফর্ম অবভিয়াসলি। আমাদের যদি একটা কোম্পানি, আমাদের একটা কোম্পানি আছে, আমরা একটা ধরো কোম্পানি বিল্ড করেছি, সেখানে আমাদের যদি 5টা বা 6টা বা 10টা পিসি কিনতে হয়, সেই পিসি যা কস্টিং পড়বে সেটা দিয়ে আমরা যেটা বিশাল বড় ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার রেন্টে নিতে পারবো। ওকে, সো তাহলে আমরা কেন ফিজিক্যালি অ্যাভেল করার চেষ্টা করব সেই সমস্ত পিসি বা ল্যাপটপকে? সো এটা কি করছে, আমাদের কম্পিউটার কেনার কস্টটাকে পুরোটা কমিয়ে দিচ্ছে, মানে পুরোটা একেবারে নির্মূল করে দিচ্ছে। আমাদের কম্পিউটার কেনার কোনো দরকার নেই। আমরা অ্যাজ আ ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার আমরা ক্লাউড থেকে সেই সার্ভিসটা নিতে পারি। সো লোয়ার কম্পিউটার কস্ট, দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ ক্লাউড। ইমপ্রুভ পারফরমেন্স, এটা কি হচ্ছে, যখন আমরা কোনো পার্টিকুলার কম্পিউটার একটা মানে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছি, সেটাকে আমরা শুধু একটু মানে মানিটারি ইনভেস্টমেন্ট করে ইনস্ট্যান্ট তার র্যাম বলো, তার হার্ড ডিস্ক ক্যাপাবিলিটি বলো, এগুলো আমরা বাড়িয়ে নিতে পারছি। ফলে আমাদের কাছে পারফরমেন্স লেভেলটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো দিস হাউ ইট ইমপ্রুভড পারফরমেন্স। রিডিউস সফটওয়্যার কস্ট, একটা সফটওয়্যার কেনা এবং একটা সফটওয়্যার রেন্টে নেওয়া, তার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। একটা সফটওয়্যার কিনলে সব থেকে বড় যেটা করতে হয়, সেই সফটওয়্যারটার মেনটেনেন্স বলো, তারপর সেই সফটওয়্যারটার পার ইয়ার একটা এএমসি বলো, এই সমস্ত নিতে হয়। কিন্তু যখন আমরা রেন্টে কিছু নিচ্ছি ক্লাউড এনভায়রনমেন্টের মধ্যে, তখন আমাদের এইসব বিষয়ে আর মাথা ঘামাতে হয় না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেক কমে যায়। ইনস্টল সফটওয়্যার আপডেট, এটা অটোমেটেড আপডেট হয় ক্লাউড এন্ডে, আমাদের তার কোনো হেডেক নেই। ইমপ্রুভ ডকুমেন্ট ফরম্যাট ক্যাপাবিলিটি, আলটিমেট আলটিমেট স্টোরেজ, আনলিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি। আনলিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি যেটা আমি বললাম, যে আমরা যদি একটা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ যেটা ক্যারি করি, সেটা একটা লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি আছে, এরপরে আবার আমাকে নতুন করে কিনতে হবে এবং ডিফারেন্ট আমরা একসাথে ইউজ করতে পারবো না। কিন্তু যখন আমরা ক্লাউড প্ল্যাটফর্মে কিছু নেবো, সাপোজ সে ফর এক্সাম্পল তোমরা নিশ্চয়ই জানো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের ক্ষেত্রে একই জায়গায় আমাদের একটা অনেকটা স্পেস ফি দেওয়া হয়ে থাকে, এবং দেখবে অনেকের ক্ষেত্রে যখন গুগল স্টোরেজ যারা বা গুগল ড্রাইভ যারা খুব ইউজ করো, তাদের একটা নোটিফিকেশন আসে, তারা যদি স্টোরেজে কিছু জিনিস বেশি রাখো, কম রাখো, বেশি রাখার দরুন দেখায় যে তোমার মানে স্টোরেজটা ফুল হয়ে গেছে, তুমি এর স্টোরেজ ক্যাপাসিটিটা বাড়াও। তার জন্য তোমাকে একটা অ্যামাউন্ট চার্জ করতে হবে, মানে এখন চার্জ করবে কোম্পানি বা গুগল মেইনলি ড্রাইভের ক্ষেত্রে। তো একটা মানে আনলিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি অপশন পাওয়া যায়। ইনক্রিজ ডেটা রিলায়েবিলিটি, এক্স্যাক্টলি। ধরে নাও আমরা একটা পেন ড্রাইভ আছে আমার, এইটা আমি অফিসে যাচ্ছি, অফিসে নিয়ে যাওয়ার কথা, বাট বাড়িতে বাই চান্স ভুলে গেলাম। তাহলে কি হচ্ছে, বা কোনো একটা জায়গায় অন্য কোনো জায়গায় ট্রাভেল করছি, বা সেটা আমার বাড়িতে রয়ে গেল, বাট খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা মানে আমাদের সঙ্গে থাকাটা খুব দরকার ছিল, বাট আমরা ভুলে যাওয়ার দরুন সেটা আমরা অ্যাক্সেস করতে পারলাম না। তাহলে আমাদের কি হলো, কাজটা হ্যাম্পার হলো, কারেক্ট? সো এখানের ক্ষেত্রে সেই রিলায়েবিলিটি, কারণ তোমরা যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হবো আমরা, এবং সেই মানে ক্লাউড প্ল্যাটফর্মটা ইউজ করব, তখন সেখানে আমাদের ডেটাটা অ্যাভেলেবেল থাকবে। ফলে আমাদের হেডেক নিতে হবে না যে পেন ড্রাইভে, মানে বাড়িতে যদি পেন ড্রাইভটা ভুলেও যাই, মানে ওই রকম জিনিসটা ঘটবে না। ইউনিভার্সাল ডকুমেন্ট অ্যাক্সেস, লেটেস্ট ভার্সন অ্যাভেলেবিলিটি, ইজিয়ার গ্রুপ কোলাবোরেশন, ডিভাইস ইন্ডিপেন্ডেন্স, এগুলো হচ্ছে আরো কিছু অ্যাডভান্টেজেস। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাউড। ডিসঅ্যাডভান্টেজ অফ ক্লাউড কি কি আছে? রিকোয়ার্স আ কনস্ট্যান্ট ইন্টারনেট কানেকশন, এক্স্যাক্টলি। যদি ইন্টারনেট তোমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এন্ডে ইন্টারাপ্টেড হয় বারবার, কিংবা অ্যাভেলেবল না থাকে, তাহলে আমরা ক্লাউড অ্যাক্সেস করতে পারবো না, যদি এখন অফলাইনের অনেক অপশন রয়েছে। বাট রানিং এ কোনো কাজের ক্ষেত্রে, বা ধরুন কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অপারেশনাল ইউজেজের ক্ষেত্রে আমরা
আমাদের ইন্টারনেট কানেকশনটা খুব দরকার। সো এইটা একটা বলতে পারো যে স্যার আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু আলাদা করে ইন্টারনেটের ক্ষেত্রেও হচ্ছে অবভিয়াসলি, বাট নাওয়াডেজ এভরিওয়ান ইউজেস ইন্টারনেট। তোমার মোবাইল ফোন আছে মানে সেটা আজকালকার যুগে মিনিমাম 4G 3G ফোন যদিও কেউ ইউজ করে থাকে, বাট 3G হোক 4G হোক সবকিছু ইন্টারনেটে চলছে। তো ইন্টারনেট ছাড়া এখন মানুষ অচল। তো ইন্টারনেট কানেকশন আমাদের কনস্ট্যান্ট ইন্টারনেট কানেকশন রাখবে আমাদের ক্লাউডটাকে অ্যাক্সেস করার জন্য। ডাজ নট ওয়ার্ক ওয়েল উইথ লো স্পিড কানেকশন। এক্স্যাক্টলি, যদি তোমার ইন্টারনেটের কানেকশনের স্পিড কম হয় তাহলে দেখবে আমাদের ক্লাউডে ডেটা অ্যাক্সেস করতে বা ইউজ করতে আমাদের অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। সো এটাও একটা তাহলে তোমার কস্টের ক্ষেত্রে এফেক্ট ফেলতে পারে যে আমি হয়তো কম টাকার প্যাকেজের কোনো কিছু নিয়ে মানে কোনো নিয়েছি যেটার ইন্টারনেটে আমাদের স্পিডটা কম। তো সেই ক্ষেত্রে একটা মানে আমরা যত বেশি প্যাকেজ নেবো, বেশি এর প্যাকেজ নেবো, বেশি স্পিডের প্যাকেজ নেবো, সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেলেবিলিটিটাও বেটার হবে, অপারেশনাল ইউজেজটাও বেটার হবে। দ্যাট ইজ ওয়াই দেখবে বিভিন্ন অর্গানাইজেশনসে যারা ইন্টারনেট অ্যাভেল করে তারা একটু হাই কস্টলি ফাইবার কানেকশন কিংবা দামি মানে এটা ইউজ করে থাকে। ক্যান বি স্লো। এক্স্যাক্টলি, সরি এর আগে ছিল ফিচার মাইট বি লিমিটেড। অবভিয়াসলি ফিচার লিমিটেড, এক্ষেত্রেও তোমার সেই মানে কস্টিং এ চলে আসছে। ফিচার লিমিটেড বাড়তে পারে, লিমিটেশন অবভিয়াসলি আমরা তুলতে পারি বা বেশি ফেসিলিটি ইউজ করতে পারি, ফিচার ইউজ করতে পারি, বাট উই হ্যাভ টু ইনভেস্ট। ক্যান বি স্লো ডিউ টু দিস রিজনস। স্টোর ডেটা ক্যান বি লস্ট। এক্স্যাক্টলি, এটা একটা বড়সড় চ্যালেঞ্জ। যদি ইনফ্রাস্ট্রাকচার একবার কম্প্রোমাইজ হয়ে যায় বা ইনফ্রাস্ট্রাকচার এন্ডে যদি কোনো গন্ডগোল হয়, তাহলে এটার কোনো অ্যাসুরেন্স থাকে না যে টোটাল কাজটা আমরা করেছি সেটা আবার ফেরত পাওয়া যাবে। এটা ফিজিক্যাল ক্ষেত্রেও অনেক সময় হয়। দেখবে ফিজিক্যাল কোনো স্টোরেজ ড্যামেজ হলে সেখান থেকে আমরা রিকভার করতে পারি না। যেটা পেন ড্রাইভের ক্ষেত্রে সচরাচর মানে তোমরা নিশ্চয়ই ফেস করেছো। আই থিংক সো। ঠিক আছে? নেক্সট, স্টোরড ডেটা মাইট নট বি সিকিউর। এক্স্যাক্টলি, এইখানে আসছে আমাদের সাইবার সিকিউরিটি সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট। হোয়াই দিস নাওয়াডেজ সাইবার সিকিউরিটি ইজ ইন হাইপ। আগের দিন আমি বলেছিলাম বিকজ এভরিথিং ইজ নাওয়াডেজ ডিজিটালাইজড। উই আর মোর ওয়ার্কিং অন দ্য ডিজিটাল ডেটা, নট ইন ফিজিক্যাল ডেটা মোস্টলি। তো এই ডিজিটাল ডেটাকে সিকিউর করার জন্য ওই যে বলেছিলাম ডেটা ইজ এ নিউ ফিউড, ডেটা ইজ এ নিউ ফিউড নাওয়াডেজ। সো এই ডিজিটালি আমাদের ডেটাটাকে সিকিউর করার জন্য আমাদের সাইবার সিকিউরিটিটা এতটা প্রয়োজন। উইদাউট ডিজিটাল ডেটা কোনো কাজ কোনো কোম্পানি চলতে পারবে না, কোনো কিছু রান করতে পারে না। সো দ্যাট ইজ ওয়াই আমাদের সিকিউরিটিটা এখন এতটাই ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এবং ইট ইজ নাওয়াডেজ সিকিউরিটি স্পেশালি মনিটরিং দিজ আর ম্যান্ডেটরি ফর দ্য অর্গানাইজেশনস, whether government or non-government, whether big organization or small organization. Cyber security বা security implementation, whether especially information security implementation, continuous monitoring, these are the mandatory part. So এইগুলো হচ্ছে আমাদের disadvantages. নেক্সট, এবার আমরা ক্লাউড সম্পর্কিত আইডিয়া পেলাম, কি প্ল্যাটফর্ম আছে, ডেপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম মানে সার্ভিস প্ল্যাটফর্ম, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম কি কি আছে, প্রাইভেট, পাবলিক, হাইব্রিড এবং পাবলিক মানে সার্ভিসের ক্ষেত্রে দেখলাম 3 ধরনের সার্ভিস আমরা অ্যাভেল করতে পারি, মোস্টলি আইএস, প্যাস এবং স্যাস। এবার আমরা যেটা দেখবো যে সব ঠিক আছে, বাট স্টোরেজটা থাকছে কোথায়, স্টোরেজটা কি করে আমরা অ্যাক্সেস করতে পারছি বা স্টোরেজটা কি অ্যাকচুয়ালি। ওকে, সো দ্য cloud storage is technology that allows us to save files in storage and then access those files via the cloud. Let's via the cloud. Let's break down this definition. First, storage is a computer's ability to save files and other resources for later use. যেমন আমাদের ল্যাপটপ বা পিসির হার্ড ডিস্ক হয়ে থাকে। When you start a computer, the files that are still available after the computer turns back on are saved and read from storage. Such storage commonly consists of hard drive, a USB flash drive, or another type of drive. So এই সেম কাইন্ড অফ ফেসিলিটি, সেম কাইন্ড অফ ফিচার আমরা ক্লাউডে অ্যাভেল করতে পারি। সো এই যে হার্ড ড্রাইভের মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে স্টোর করা এবং স্টোর করে সেটাকে ইন ফার্দার ফিউচার আবার সেটাকে অ্যাক্সেস করতে পারা, এটার যে মানে আমাদের ফেসিলিটি থাকে সেটা আমাদের ক্লাউড দিয়ে থাকে। সিমিলারলি যেটা আমরা আমাদের ল্যাপটপ কিংবা পিসির ক্ষেত্রে করে থাকি।
যে আমরা কোনো ফাইল সেভ করলাম, দেন সেটা আমাদের হার্ড ডিস্কে সেভ থাকলো, দেন হার্ড ডিস্ক থেকে আমি আবার সেটাকে পড়তে পারি। ওকে, সো ক্লাউড স্টোরেজ তাহলে মুদ্রা এই জিনিস। ক্লাউডের মধ্যে সেম ধরনের স্টোরেজ প্রোভাইড করা আছে, ক্লাউড আমাদের সেম ধরনের স্টোরেজ প্রোভাইড করে রেখেছে এবং সেটা আমাদের দিয়ে থাকে। নেক্সট, হাউ ক্লাউড স্টোরেজ ওয়ার্কস, ভেরি ইম্পর্টেন্ট। Cloud storage is saving data when offsite storage system maintained by a third party rather than storing information to your computer's hard drive or other local storage device. You save it to a remote database and internet provides the connections between your computer and the other database. So কি হয় ক্লাউডের ক্ষেত্রে, ক্লাউডের মধ্যে আমরা মাল্টিপল ডেটাবেস সার্ভার্স রেখেছি বা রাখা থাকে। সেই ডেটাবেস সার্ভার্স গুলো কি কি ধরনের, যে ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে তার এন্ডে যে ধরনের মানে অ্যাপ্লিকেশনস বা ডেটাবেস অ্যাপ্লিকেশন, মানে সেই সমস্ত অ্যাপ্লিকেশন যে ধরনের ডেটাবেসের সাথে কম্পিটেবল করা থাকে, সেই সমস্ত ডেটাবেস থেকে আমরা ডেটা ইউজ করে, মানে সেটা ফেচ করে ডেটা ইউজ করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল ধরুন একটা এসকিউএল সার্ভার আছে, তো এসকিউএল ডেটাবেস, সো যে পার্টিকুলার ওয়েব অ্যাপ্লিকেশন এন্ডে এই ডেটাবেস মানে অ্যাজ আ ডেটাবেস সার্ভার এসকিউএল থাকবে, তো সেখানে দেখবে বিভিন্ন এসকিউএল কোয়ারি থ্রুতে আমরা ওই ডেটাবেসে বা এসকিউএল ডেটাবেসে স্টোর করা ডেটাটা ফেচ করে সেটা ফার্দার আমাদের অপারেশনাল ইউজের জন্য ব্যবহার করতে পারি। সৌম্যদীপ যেটা কোয়েশ্চেন করেছে, স্যার ক্লাউডটা সেফ নয় অ্যান্ড এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেন ওয়াই দ্য কোম্পানি উইল ইউজ ক্লাউড? ভেরি গুড কোয়েশ্চেন, বাট ডু ইউ হ্যাভ এনি সলিউশন যে ফিজিক্যাল মানে স্টোরেজটা ক্লাউড স্টোরেজের থেকে অনেকটা লিমিটেড এবং ফিজিক্যাল স্টোরেজ অ্যাভেল করা ক্লাউডের থেকেও বেশি হাই, এবং সব থেকে বড় যেটা ব্যাপার চলে আসে সেটা হচ্ছে মেনটেনেন্স, রিডান্ডেন্সি, মেনি থিংস। সো ক্লাউডের বাইরে গিয়ে তো বাবা এখন অন্য কোনো ধরনের ফেসিলিটি আছে বলে আমার আইডিয়া নেই। এখন ক্লাউড ইজ আ নিউ টেকনোলজি। ফিজিক্যাল ডেটা সেন্টার্স গুলো ম্যানেজ করা, মেনটেন করা এতটাই মানে খরচাবহুল যে তার থেকে আমাদের ক্লাউড কিন্তু ইউজ করাটা অনেকটা ইজি। সিকিউরিটি অবভিয়াসলি আমি বলবো যে সিকিউরিটি কনসার্নটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাউডের ক্ষেত্রে, কিন্তু সেই সিকিউরিটি কনসার্নটাকে যাতে হ্যান্ডেল করা যায় তার জন্যই আমরা সাইবার সিকিউরিটি সাবজেক্টটা পড়ছি। নট অনলি অ্যাজ প্রফেশনাল বাট অ্যাজ আ ইউজার অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সব ক্লাউড প্ল্যাটফর্মে সবকিছু ইউজ করি, লাইক তো আমরা যে ফেসবুক ইউজ করি বা হোয়াটসঅ্যাপ ইউজ করি, এটা তো ক্লাউড এন্ডে রাখাই একটা অ্যাপ্লিকেশন, কারেক্ট? সেটাকে আমরা সবাই কমনলি ইউজ করছি, ইটস আ পাবলিক সফটওয়্যার। আর ঠিক আছে, তো এখন ক্লাউডটাই ইউজ করে আমরা ক্লাউডটাকে সিকিউর করার চেষ্টাটা বেশি করব। অল্টারনেট কি উপায় আসবে কি আসবে না সেটা ভবিষ্যৎ দেখা যাবে। I really don't know, but because cloud is most reliable এবং এই যে কস্টের কথা বারবার বলছি, তুমি নিশ্চয়ই ইন ফিউচার প্রফেশনাল লেভেলে যখন যাবে একটা জিনিস লক্ষ্য করবে, ফিজিক্যালি মানে সিম্পল একটা কথা, জাস্ট এক্সাম্পল দাও আমাকে, বা এক্সাম্পল তুমিও নিশ্চয়ই জানো যে আমরা সাপোজ একজনের একটা গাড়ি আছে, সেই গাড়িটা সে কিনেছে একটা ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্ট করে সেই গাড়িটা সে তেল ভরাচ্ছে, তার গ্যারেজ খরচা আছে, তার মেইনটেনেন্স আছে, তার সার্ভিসিং আছে, এবং তাকে যদি মানে খারাপ হয় তার খরচাটাও তার পকেট দিয়ে যায়, ঠিক আছে? এবার অন্য একজন আছে যে কি তার কোনো গাড়ি নেই, সে কি করে, সেও তার মতোই হয়তো অফিস যায়, অফিস থেকে আসে বা অন্য কোনো কাজে যায়, সেখান থেকে ফেরে, সেও কিন্তু গাড়িতেই ফেরে। বাট কি হচ্ছে সেখানে, সে ওলা কিংবা উবের অ্যাভেল করছে। সো ওলা কিংবা উবের অ্যাভেল করার অ্যাডভান্টেজ কি, তাকে এই যে এক্সট্রা হেডেক, এক্সট্রা যে এই সমস্ত মানে তোমার এগুলো একটা গাড়ি কেনার পরে তার যে খরচা সেটাকে বের করতে হচ্ছে না। সো ক্লাউড ইউজ করার অ্যাডভান্টেজ সব থেকে বেশি হচ্ছে এটা, মানে তুমি একটা ফিজিক্যাল ডিভাইস কিনবে, সেটাকে ইউজ করবে। আগেকার যুগে লোকেদের কাছে সাইবার ক্যাফের একটা বিশাল ডিমান্ড ছিল,
ঠিক আছে, বেশি দিন আগের কথা বলছিও না। আজকে যদি মিনিমাম 10-12 বছর আগে চলে যাও, দেখবি তখন সাইবার ক্যাফের একটা হিউজ রমরমা ছিল, যেটা এখন ততটা নেই। এই শহরের দিকে কমে গেছে, কারণ প্রত্যেকটা বাড়িতে ল্যাপটপ পিসি অ্যাভেলেবেল, এবং লোকে বেশি আজকাল মোবাইলেও অনেক সময় অনেক অফিস ওয়ার্ক করে থাকে, কারণ মোবাইলেও সমস্ত কিছু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে মোবাইল অ্যাপ্লিকেশনে। সো সে কিন্তু আজ থেকে 10-12 বছর আগে এই কম্পিউটার কস্টলি ছিল, কম্পিউটারকে কেনা, সেটা একটা মেনটেন কস্ট থাকে, ইলেকট্রিক কস্ট আছে, ইন্টারনেট কস্ট আছে, সেগুলো কেন মানুষ বেয়ার করবে, তাই না? এর থেকে ভালো সাইবার ক্যাফেতে যাও, ঘন্টায় 10 টাকা, আধ ঘন্টায় 5 টাকা, এইভাবেই লোক ইউজ করতো, পরে হয়তো ঘন্টায় 20 টাকা, এরকমও হয়েছে, আমি নিজে গেছি। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু, এগুলো তোমার কোয়েশ্চেনের আনসার অ্যাকচুয়ালি, এই সমস্ত রিজনস গুলোর জন্য ক্লাউড আমাদের কাছে এতটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, ক্লাউড কিভাবে কাজ করে এটা বলার পরে নেক্সট হচ্ছে ক্লাউড স্টোরেজের একটা ছোট্ট আর্কিটেকচার আমি দেখিয়েছি। এখানে দেখো, এটা ডেটা, এটা আমাদের ক্লাউড স্টোরেজ। থ্রু ইন্টারনেট বিভিন্ন ক্লাউড স্টোরেজ গুলো আমাদের ইউজ করা হচ্ছে। এই তো জিওগ্রাফিক্যালি ক্লোজ ফর মিনিমাল আরটিটি, এই পার্টিকুলার ক্লাউড স্টোরেজ প্রোভাইডার আছে এবং এই ইউজারটা আছে, এখানেও একটা ক্লাউড স্টোরেজ প্রোভাইডার আছে, এখানেও একটা ইউজার আছে। এই প্রত্যেকটা ক্লাউড দেখছো, এই ইউজার গুলো এবং ক্লাউড স্টোরেজ, বিশেষ করে এই দুটো ইউজার এবং এই দুটো ক্লাউড স্টোরেজ, এরা প্রাইভেটলি কানেক্টেড। ওকে, এবং প্রাইভেটলি কানেক্ট হওয়ার জন্য থ্রু ইন্টারনেট কানেকশনের থ্রুতে তারা তাদের এই প্রাইভেট স্টোরেজ, মানে ক্লাউড স্টোরেজটাকে অ্যাক্সেস করছে। ওকে, এবং এই যে পুরো সার্কেলটা আছে, এই সার্কেলের মধ্যেই অ্যাকচুয়ালি ডেটা ফ্লো করছে, যেই ডেটাটা থ্রু ইন্টারনেট ইউজার ক্লাউড স্টোরেজ থেকে নিচ্ছে এবং ক্লাউড স্টোরেজ প্রোভাইড করছে সেটা। ঠিক আছে, নেক্সট, ক্লাউড স্টোরেজের কিছু কম্পোনেন্টস আছে। ঠিক আছে, তো সেই কম্পোনেন্ট সম্পর্কে আমি একটু ডিসকাস করি। প্রথমেই হচ্ছে ক্লাউড কনজিউমার। ক্লাউড কনজিউমার আমরা কাদের বলবো? A cloud consumer, also known as the cloud user or cloud customer, refers to an individual or organization or entity that utilize cloud computing services provided by a cloud service provider or CSP. যেমন আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ISP বলে থাকি, তেমনি ক্লাউড সার্ভিস প্রোভাইডারকে আমরা CSP বলে থাকি। Okay, so the cloud consumer access and uses computing resources, applications and services hosted on the CSP's infrastructure. So এই ক্লাউড কনজিউমার কি করে থাকে? ক্লাউড এন্ডে যে সমস্ত ফেসিলিটি রাখা আছে বা যে সমস্ত সার্ভিসেস অ্যাভেল করা আছে বা ফেসিলিটি, মানে সার্ভিস প্রোভাইড করা আছে, সেই সার্ভিসগুলো ক্লাউড কনজিউমার কনজিউম করে বা অ্যাভেল করে। Cloud consumers can range from individual users to large enterprises. They leverage the cloud to fulfill their computing needs without having to invest in and manage the underlying infrastructure themselves. Cloud computing offers several advantages to consumers, including scalability, flexibility, cost efficiency, and the ability to access resources and service on demand. যে ধরনের সার্ভিস আমরা চাইছি, যে ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে চাইছি, ইভেন অপারেটিং সিস্টেমও আমরা দেখলাম। সো ডেটার অ্যাভেলেবিলিটি, ডেটার স্কেলেবিলিটি, এইগুলো, এবং কস্ট, সব থেকে বড় কথা কস্ট এফিসিয়েন্সি। যে এক্সাম্পলটা তোমাদের দিলাম, যে আমরা যদি দুটো কম্পিউটার না কিনে আমাদের অফিস এনভায়রনমেন্টে দুটো আমরা যদি VM নিয়ে নিই, ভার্চুয়াল মেশিন নিয়ে নিই ক্লাউড প্ল্যাটফর্মে, সেটা আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবো এবং আমাদের কোনো মেনটেন্যান্সের ঝুঁকি ঝামেলা নেই, আপডেটের ঝুঁকি ঝামেলা নেই, কিচ্ছু না। আমরা যেটা করে থাকবো সেটা হচ্ছে, আমরা সেটা যখন ক্লাউডের ফেসিলিটিটা আমরা নিয়ে নিয়েছি, ক্লাউডের মধ্যেই সেটা আমরা ইউজ করবো। এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, কস্ট এফিশিয়েন্ট অ্যাডভান্টেজ। ওকে, নেক্সট হচ্ছে, অ্যাজ আ ক্লাউড কনজিউমার, ওয়ান টিপিক্যালি interacts with the cloud through a web-based interface or an application programming interface, which is API. The consumer provides and configures resources, deploys and manages applications, and consumers various services provided by the cloud services provider. This can include virtual machines, storage, database, networking, analytics, security services, and more. So, এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে, যে
একটা কনজিউমার এন্ডে ক্লাউডের থেকে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বলো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং মানে এপিআই বলো, বিশেষ করে যেখানে আমরা কোনো অ্যাপ্লিকেশন রান করে থাকি, ঠিক আছে? তো সেই ধরনের যে ফেসিলিটি গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে বা সার্ভিস গুলো আছে, সেগুলো অ্যাভেল করতে পারে। এবং রিগার্ডিং দ্যাট পার্টিকুলার অ্যাপ্লিকেশন অর ইন্টারফেস যে সমস্ত জিনিস রিকোয়ার্ড, লাইক স্টোরেজ, ভার্চুয়াল মেশিন, ডেটাবেস, নেটওয়ার্কিং, সিকিউরিটি, মোডলি সিকিউরিটি সার্ভিসেস, তো এইগুলো প্যারালালি আমাদের ক্লাউড মানে এনভায়রনমেন্ট বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে। তো এটাকে আমরা কেমনভাবে কম্পেয়ার করতে পারি? সিম্পলি ধরুন একটা আমরা কম্পিউটার কিনেছি, সেই কম্পিউটারের মধ্যে অপারেটিং সিস্টেম, যদি সাপোজ তোমরা ডস ভার্সন, অনেকেই যেটা করে থাকে, আমিও ছোটবেলায় করেছিলাম, প্রথম ল্যাপটপ যখন কিনেছিলাম তার অপারেটিং সিস্টেমটা আমি পাইরেটেড ইউজ করতাম। তোমরা কেউ করো না যদিও। তো সেখানে আমি ফ্রি ডস নিয়েছিলাম, তার একটাই রিজন ছিল যে আমি যদি উইথ অপারেটিং সিস্টেম কিনছি ল্যাপটপটা, সেটার কস্ট অনেকটা হাই হয়ে যাচ্ছে, প্রায় 6,000 to 7,000 হাই হয়ে যাচ্ছে। তো সেখানে আমি যদি ফ্রি ডস ইউজ করি, তাহলে পরে আমরা একটা পাইরেটেড ফ্রি ভার্সন দিয়ে আমরা অপারেটিং সিস্টেম ইউজ করতেই পারি। তো এইটা একটা কস্টের জন্য। তারপর আমি যদি অ্যান্টিভাইরাস ইউজ করি আলাদা করে, সেই অ্যান্টিভাইরাসের পেছনে একটা খরচা আছে। সেই খরচাগুলো যে ইন্ডিভিজুয়ালি আমাদের বেয়ার করতে হবে, অফিসের জন্য হোক, বাড়ির জন্য হোক, আমাদের একটা ফিজিক্যাল ল্যাপটপ বা পিসি কিনলে, ক্লাউডের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের করতে হচ্ছে না। আমরা একটা সিম্পল সার্ভিস নিয়ে নেবো, যে অ্যান্টিভাইরাস বা এন্ড পয়েন্ট মানে অ্যাজ এন্ড পয়েন্ট হিসেবে আমাদের যে কোনো সিকিউরিটি সার্ভিস থেকে থাকে, তাহলে সেটা আমাদেরকে জাস্ট একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে দিয়ে সাবস্ক্রাইব করতে হবে, দেন সেটা অ্যাজ ইট ইজ ওরকম কাজ করবে, অ্যাজ এ অ্যান্টিভাইরাস যদি তুমি কনসিডার করো বা তোমরা কনসিডার করো। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ক্লাউড কনজিউমার্স আর রেসপন্সিবল ফর ম্যানেজিং এন্ড সিকিউরিং their applications and data within the cloud environment. They may also need to consider factors such as data governance, compliance, and performance optimization when utilizing cloud services. আচ্ছা, এখানে যেটা বলেছে, যখন ক্লাউড সার্ভিসেস আমরা ইউজ করব, ওকে, আমাদের কিছু কিছু ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। সেটা গভর্নেন্স, কমপ্লায়েন্স, পারফরমেন্স অপটিমাইজেশন, ইউটিলাইজেশন ক্লাউড সার্ভিসেস। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। ডেটা গভর্নেন্স, কমপ্লায়েন্স, মানে এই সমস্ত সেক্টর সিকিউরিটি ক্ষেত্রে আমাদের সেই প্রসেস এবং ফ্রেমওয়ার্কটা প্রোভাইড করে, যে নিয়মাদি মেনে আমাদের চলতে হবে এবং যে যে জিনিসগুলো আমাদের রাখতে হবে। মানে ধরুন, আমরা যদি একটা চায়ের দোকান দিই, কথার কথা, সেই চায়ের দোকানের ক্ষেত্রে আমাদের কি কি ম্যান্ডেটরি? আমাদের মানে গ্যাসের কানেকশন লাগবে, আমাদের একটা স্টোভ লাগবে, সেখানে চা বানানোর পাত্র লাগবে, কাপ লাগবে, বিস্কিটস লাগবে। তো এইগুলো ছাড়া আমরা চায়ের দোকান দিতে পারবো না, কারেক্ট? তো সেরকম ভাবেই আমরা ডেটা গভর্নেন্স যদি দেখি, কমপ্লায়েন্স এর ক্ষেত্রে এই ডেটা গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্স আমাদের সেই রেগুলেশন দেয় বা রেগুলেশনস গুলো বা মানে বুঝিয়ে দেয় বা প্রসেস গুলো বুঝিয়ে দেয় বা ফ্রেমওয়ার্কটা বুঝিয়ে দেয়, যেখান দিয়ে আমরা কোনো ক্লাউড, অ্যাজ এ ক্লাউড কনজিউমার, আমরা ক্লাউডের ফেসিলিটি গুলো ইউজ করার জন্য কি কি মেনে চলতে হবে, কতটা আমরা ইউজ করতে পারি, কোন কোন জায়গাগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, সেগুলো আমাদের সেই নিয়মাদি বলে দেয়। Overall, cloud consumers rely on cloud service providers to deliver and maintain the underlying infrastructure, while they focus on utilizing the cloud resources to meet their specific computing requirement. Okay. Next কি আমাদের? Next আছে আমাদের cloud provider. Cloud provider কিছুই না। A cloud provider also known as cloud service provider or CSP. আগেটা ছিল আমাদের মানে ক্লাউড কনজিউমার, এবার হচ্ছে আমাদের সিএসপি বা ক্লাউড সার্ভিস প্রোভাইডার। যেমন আইএসপি হয় তেমন সিএসপি। So this CSP refers to a company or organization that offers cloud computing services and infrastructure to individuals, business, and other entities. Cloud providers own and manage the underlying hardware, software, and networking infrastructure required to deliver cloud services. Okay. সো যেটা আমি আগেই বলছিলাম, যে ক্লাউডের বিভিন্ন ফেসিলিটি গুলো, সেই ডিপ্লয়মেন্ট মডেলস বলো, সার্ভিস মডেলস বলো, এগুলো প্রোভাইড করার জন্য বিভিন্ন কোম্পানি আছে। মেইনলি তিনটে কোম্পানি আমরা জানি, AWS, Azure অ্যান্ড Microsoft Azure অ্যান্ড GCP, অর্থাৎ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। কেউ যদি ইন্টারেস্টেড হও
ক্লাউডের ক্ষেত্রে দেখবে এই তিনটে কোম্পানির নিজস্ব ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার উপর বেস করে বিভিন্ন সার্টিফিকেশন আছে। যেমন অ্যাজিওরের ক্ষেত্রে দেখবে AZ 900 বলে সার্টিফিকেশন আছে, হুইচ ইজ অ্যাজিওর ফান্ডামেন্টালস। তেমনি AWS ফান্ডামেন্টালস আছে, জিসিবির ক্ষেত্রেও তাই আছে। ওকে, দেন তারপর দেখবে বিভিন্ন পারপাস ওয়াইজ, যেহেতু ক্লাউড দিয়ে এখন সবকিছু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তো এই ক্লাউডের মধ্যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার জন্য, নেটওয়ার্ক ডিজাইন করার জন্য বিভিন্ন প্রফেশনাল থাকে। তো সেই প্রফেশনালসরা বিভিন্ন সার্টিফিকেট করে এবং ক্লাউড নিয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে এই সমস্ত OEM বেস সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট হয়। তোমাদের ক্ষেত্রে তোমরা যদি কেউ করতে চাও ফান্ডামেন্টালসটা ইন ফার্দার ফিউচার ওয়াইল ইউ আর ডুইং গ্রাজুয়েশন, তখন করতে পারো। ওকে, সো AWS কি একটু দেখে নি। AWS offers a wide range of cloud services including computing power, storage, databases, analytics, machine learning and more. Microsoft provides cloud service for building, deploying and managing application and services using Microsoft infrastructure. GCP offers cloud computing services including virtual machine storage, networking, machine learning and data analytics tools. Actually এই তিনটে কোম্পানি সেম কাজ করে, শুধু তিনটে ডিফারেন্ট প্ল্যাটফর্ম। দেখবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? এই পাইথনকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে পারি, পারি কি পারি না? বেসিক পাইথন প্ল্যাটফর্ম কি? পাইথন আইডিয়ালি হয়ে গেল। এছাড়া আমরা অ্যানাকোন্ডা ফ্রেমওয়ার্কের মধ্যে জুপিটার নোটবুক ইউজ করতে পারি, অনলাইনে আমরা কোল্যাব ইউজ করতে পারি। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট IDE, দিজ আর অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মস টু ইউজ পাইথন। তেমনি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে আমরা বুঝতে গেলে বা আমরা ক্লাউড ফেসিলিটি নিতে গেলে মোস্টলি এই তিনটে কোম্পানি আমাদের সেই ক্লাউডের ফেসিলিটি গুলো দিতে পারে, AWS, মাইক্রোসফট অ্যাজিওর অ্যান্ড গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। নেক্সট, ক্লাউড অডিটর। ক্লাউড অডিটর কাকে বলবো? A cloud auditor is an entity or professional responsible for evaluating and assessing the security, compliance, and performance of cloud computing services and infrastructure. Cloud auditors conduct audits and assessments to ensure that cloud service providers or CSPs adhere to industry standard, regulatory requirements, and best practices. এই অডিটরদের মেইন কাজ হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে কি চলছে না সেটা চেক করা। তেমনি একটা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে বা ক্লাউড বেস সিকিউরিটি ক্লাউড বেস সার্ভিস প্রোভাইড করে, এই সমস্ত কোম্পানিতে এই ক্লাউড অডিটরের যে মেইন কাজটা হচ্ছে, সেই ক্লাউড অডিটর ঠিকঠাক কোনো প্রসেস চলছে কি করছে না, কোনো রেগুলেটরি রিকোয়ারমেন্টস ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, ঠিকঠাক প্রসেসে রান হচ্ছে কি হচ্ছে না, কমপ্লায়েন্স ঠিকঠাক আছে কি নেই, এগুলো চেক করে থাকে। The primary role of cloud auditor is to provide an independent and objective evaluation of the cloud provider system, process, and controls. They assess various aspects of the cloud environment, including security, compliance, SLAs, service level agreements, data governance, business continuity and disaster recovery, performance, and scalability. SLA মানে হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, কমপ্লায়েন্স আমি বলেছি, সিকিউরিটি আমরা জানি, ডেটা গভর্নেন্স মানে হচ্ছে কোন ডেটা কিভাবে মেনটেন হবে তার একটা প্রসিডিওর থাকে। বিজনেস কন্টিনিউটি এন্ড ডিজাস্টার রিকভারি মানে হচ্ছে কোন একটা অর্গানাইজেশন বা যখন অর্গানাইজেশন ক্লাউড সার্ভিস প্রোভাইড করছে, সো তাদের যে এই সার্ভিস প্রোভাইডিংটা সেটা প্রপার ওয়েতে যাতে হয়, এবং এটা তো ক্লাউডের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, ফেসিলিটি, সার্ভিস এগুলো প্রোভাইড করা ইজ আ বিজনেস। তো কোনোভাবেই যেন কোনো ভুল কারণের জন্য বা কোনো ভুলের জন্য কিংবা কোনো কি বলবো মানে অ্যাটাক বলতে পারো বা ইন্টারাপশন বলতে পারো, সেগুলোর জন্য যাতে এই বিজনেসটা স্টপ না হয়ে যায়, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এই কনসেপ্টটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলে থাকি। এবং ডিজাস্টার রিকভারি ইজ নাথিং বাট, যদি বিজনেস কোনোভাবে ইন্টারাপ্ট হয়, সেই অ্যাট দ্য ইন্টারাপ্ট পয়েন্ট ডিজাস্টার রিকভারি যেটা করে, সেখান থেকে আমাদের আবার রিভার্স ব্যাক এসে সেই প্রবলেমটাকে মিটিগেট করে আবার বিজনেসে ফিরে আসার জন্য যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের ডিজাস্টার রিকভারি। পারফরমেন্স স্কেলেবিলিটি আশা করি তোমরা জানো। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট মানে কি? আমি আগের দিনই বলেছিলাম। SLA কি হয়? কোনো একটা কোম্পানি যখন সার্ভিস প্রোভাইড করছে, বুঝতেই পারছো, সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তাদের একটা মিনিমাম টাইম পিরিয়ড মেনটেন করতে হয়, যে টাইম পিরিয়ডের মধ্যে তারা যে সার্ভিসটা প্রোভাইড করছে সেটা যদি ইন্টারাপ্টেড হয়, তাহলে সেই পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে যেটা অ্যাজ এ SLA আছে, সেই SLA টাইম পিরিয়ডের মধ্যেই যেন তারা ওই সার্ভিসটাকে আবার দাঁড় করিয়ে দিতে পারে বা আবার চালু করে দিতে পারে। এটা হচ্ছে আমাদের SLA।
সো ক্লাউড অডিটর যেটা করে থাকে এই সমস্ত কিছু এনশিওর করে। নেক্সট, ক্লাউড ব্রোকার। ক্লাউড ব্রোকার কি করে? A cloud broker, also known as a cloud service broker, is a third-party entity or intermediary that assists organizations in selecting, integrating, and managing cloud computing services from multiple cloud providers. The primary role of a cloud broker is to simplify the complexity of cloud computing by offering expertise, guidance, and value-added services to cloud consumers. তাহলে ক্লাউড ব্রোকার কিছুই না, একটা ইন্টারমিডিয়েটারি বা অ্যাজ আ মিডিয়েটর হিসাবে কাজ করে সিএসবির সাথে কনজিউমার, সরি আমাদের ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সাথে কনজিউমার। ওকে, নেক্সট আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে প্রথমে আমরা একটু দেখলেও একটু ডিটেলিং নিয়ে এবার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানি আমরা। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কি জিনিস? Cloud infrastructure refers to the underlying hardware, software, and network components that support cloud computing services. It provides the foundation for delivering cloud-based resources, application, and services to users over the internet. So, কিছুই না, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে আমরা যে সমস্ত অ্যাসেটস গুলোর কথা শুনলাম, মানে দেখলাম যে কম্পিউটার, সার্ভার্স, যেগুলো দিয়ে আমাদের এই ক্লাউড এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে ডেটা সেন্টার এন্ডে, সেটাকে প্রপার জায়গায় প্লেস করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা, যেটা আমাদের ক্লাউড ফেসিলিটিটা প্রোভাইড করতে হেল্প করবে, সেটাই হচ্ছে আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। সো আবার আমি বলছি, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার is an underlying hardware, software, and network components that support cloud computing services. It provides the foundation for delivering cloud-based resources, application services to users over the internet. আশা করি এই ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। Next, the key components of cloud infrastructure include these things. Cloud infrastructure key components কি হয়? Servers and virtualization, storage, networking, hypervisor, orchestration and management, আর লাস্টে হচ্ছে ডেটা সেন্টার। এবার আমরা দেখি এক একটা করে কোনটা কি। servers and virtualization, এটা কি জিনিস? Cloud infrastructure consists of physical servers or virtual machines, যেটাকে আমরা VM বলে থাকি, that host application, data, and services. Virtualization technology enables the creation and management of particular VMs on a single physical server, allowing for resource optimization and scalability. So, মানে সার্ভার্স এন্ড ভার্চুয়ালাইজেশন যে আলটিমেট কি করছে, বিভিন্ন ভার্চুয়াল মেশিনস এবং সার্ভার্স অলসো, সেটা ফিজিক্যাল সার্ভার্স হতে পারে, ভার্চুয়াল সার্ভার হতে পারে, এই সমস্ত সার্ভার্স বা ভার্চুয়ালাইজেশন বা ভিএমস গুলো কি করছে, থ্রু ভার্চুয়ালাইজেশন আমাদের একটা ইনট্যাঞ্জিবল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে আর প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, যেখানে গিয়ে আমরা ভার্চুয়ালি ক্লাউড ফেসিলিটি বা ক্লাউড বেসড ফেসিলিটি গুলো অ্যাভেল করতে পারি। এগুলো হচ্ছে সার্ভার্স আর ভার্চুয়ালাইজেশনের কাজ। নেক্সট, স্টোরেজটা নিয়ে কিছুক্ষণ পরে, মানে আমরা কিছুক্ষণ পরে আরো একটু ডিটেলে দেখবো, বাট তাও আগে স্টোরেজটা বুঝি কি। Cloud infrastructure incorporates various storage systems to store and manage data. It includes options such as object storage, block storage, and file storage, which are accessible by cloud applications and services as per user requirements. So, different storage গুলো কি আগে বলি। Actually, different kind of data store করার জন্য we have to use different storages as a block, as a object, as a file. Okay, so সেই ক্ষেত্রে কোনো ক্লাউড ফেসিলিটি বা ইউজার, মানে ক্লাউড ইউজার যে সেই কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা যদি সেই সমস্ত ডেটা অ্যাক্সেস করতে চায়, সো এই ডিফারেন্ট স্টোরেজেস গুলো রাখা হয় ক্লাউডের মধ্যে, যেগুলো অবজেক্ট টাইপ হোক বা ব্লক টাইপ হোক বা ফাইল টাইপ স্টোরেজ হোক, সেগুলোর থ্রুতে আমরা সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি এবং আমরা ইউজ করতে পারি। নেক্সট, নেটওয়ার্কিং, ভেরি ইম্পর্টেন্ট।
Networking infrastructure enables communications and connectivity within the cloud environment. It includes switches, routers, load balancers, and firewalls that facilitate data transfer, network routing, and security. তো আমরা এর আগের ক্লাসগুলোতে নেটওয়ার্ক অ্যাসেটস কি কি থাকতে পারে না থাকতে পারে বা কি মানে একটা নেটওয়ার্ক বানানোর জন্য, একটা নেটওয়ার্ক আর্কিটেকচারের জন্য বা আইটি ইনফ্রাস্ট্রাকচার যখন আমরা দেখেছি, যে সমস্ত অ্যাসেটস গুলো ছিল, সেই অ্যাসেটস গুলো ভার্চুয়ালিও অ্যাভেলেবল আছে আমাদের ক্লাউডে। ওকে, সো নেটওয়ার্কিং কি করে, যেমন আমরা কোনো কোম্পানির মধ্যে কোনো ফিজিক্যাল ডেটা সেন্টারে নেটওয়ার্ক ড্র করি বা নেটওয়ার্ক বানাতে পারি, তেমনি ভার্চুয়ালি ক্লাউডের মধ্যেও আমরা এই সমস্ত অ্যাভেলেবল ডিভাইসেস গুলো দিয়ে নেটওয়ার্কিং ড্র করতে পারি এবং ড্র করা হয়। আনটিল উই ক্রিয়েট ইট, আমরা ফেসিলিটিটা, ক্লাউড ফেসিলিটিটাকে ইউজ করতে পারবো না। সো দিস ইজ দ্য নেটওয়ার্কিং অফ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। হাইপারভাইজার খুব ইম্পর্টেন্ট জিনিস। হাইপারভাইজার কি জিনিস? A hypervisor is a software that enables the virtualization of physical servers, allowing multiple VMs to run on a single server. It manages the allocation of computing resources such as CPU, memory, and storage of VMs. কেন ইম্পর্টেন্ট বললাম? ধরুন একটা পার্টিকুলার সার্ভার আছে, সেই সার্ভারটা খুব পাওয়ারফুল সার্ভার এবং সেই সার্ভারটাকে এতটা পাওয়ারফুল এই কারণেই বানানো হয়েছে যাতে ওই পার্টিকুলার সার্ভারের মধ্যে আমরা মাল্টিপল রিসোর্সেস ইউজ করতে পারি। What are the resources? The resources used to used for cloud computing, যেমন বিভিন্ন সিপিইউ বা মেমোরি, ইভেন স্টোরেজ, ভিএম স্টোর করতে লাগে আমাদের, কারণ ভিএম এর মধ্যে আমরা ডিরেক্ট কোনো অপারেটিং সিস্টেম স্টোর করতে পারি, চাই করি। তো হাইপারভাইজার ফেসিলিটিটা এটা হচ্ছে যে হাইপারভাইজার আমাদের সমস্ত কিছু একটা সার্ভারের মধ্যেই এই মানে রান করার মতো পোটেনশিয়াল প্রোভাইড করছে বা একটা ফেসিলিটি প্রোভাইড করছে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ সার্ভার, যাতে আমরা একই সার্ভারের মধ্যে, এটা এক ধরনের সফটওয়্যার যাতে আমরা একটাই সার্ভারের মধ্যে সমস্ত কিছু অ্যাপ্লিকেশনস গুলো চালানোর জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো ইনস্টল করতে পারি এবং চালাতে পারি। নেক্সট, অর্কেস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। Cloud infrastructure incorporates tools and platforms for managing and orchestrating the provisioning, deployment, scaling, and monitoring of cloud resources. This includes tools for infrastructure management, configuration, management, and automation. Orchestration and management কিছুই না। অর্কেস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট আমাদের কি করে, এই সমস্ত ডিভাইসেস গুলো আমরা কেন ইউজ করছি, আমরা কেন ইনস্টল করছি বা কেন কোন পারপাসে লাগছে। আমরা যাতে ক্লাউড ফেসিলিটি, ক্লাউডের বিভিন্ন ফেসিলিটি সেগুলো মানে ক্লাউডের যে সমস্ত ফেসিলিটি থাকে, মানে ইনফ্রাস্ট্রাকচার বলো, প্ল্যাটফর্ম বলো, সেগুলোকে অ্যাভেল করতে পারে আমাদের কনজিউমাররা। তো এই অর্কেস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট যেটা করে, এগুলোকে সিঙ্ক আপ করে যাতে আমাদের কোনো ধরনের সার্ভিস অ্যাভেলেবল পেতে কোনো ইস্যু বা প্রবলেম না হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মোস্টলি অর্কেস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের কাজ। নেক্সট হচ্ছে আমাদের ডেটা সেন্টার্স।
Data center কি? Data centers are physical facilities that house the Data centers are physical facilities that house the cloud infrastructure components, including servers, storage devices, networking equipments, and power and cooling systems. Data centers are designed to ensure high availability, redundancy, and security for the cloud services. তো ডেটা সেন্টারে আমরা আগেও দেখিয়েছি ডেটা সেন্টার কি করছে, ডেটা সেন্টারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে মানে ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্টস গুলো রয়েছে, স্টোরেজ ডিভাইসেস গুলো রয়েছে, নেটওয়ার্ক অ্যাসেটস গুলো রয়েছে এবং স্পেশালি পাওয়ার অ্যান্ড কুলিং সিস্টেমস, এটা খুব দরকার। কারণ বিভিন্ন ধরনের হাই কম্পিউটিং ডিভাইসেস, হাই কম্পিটিশনাল পাওয়ারওয়ালা ডিভাইসেস আমাদের এই ডেটা সেন্টারে রাখা হয়। তো এই ডেটা সেন্টার এমনভাবেই ডিজাইন করা হয় যাতে এটা আমাদের অ্যাভেলেবিলিটি রাখে, রিডান্ডেন্সি রাখে, যাতে কোনো অ্যানোমালি রেজ না হয় এবং সিকিউরিটি পারপাসটাও আমাদের ফুলফিল করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডেটা সেন্টার। আচ্ছা, সামারি কি এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমরা কি বুঝলাম? ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইজ আ টিপিক্যালি ওন্ড and managed by cloud service providers, CSPs, such as Amazon Web Services, Microsoft Azure, and Google Cloud Platform, and others. CSPs offer various infrastructure as a service, various infrastructure as a service solutions where customers can provision and manage virtually resources and services on demand, paying for only what they use. Exactly. এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ আমাদের ক্লাউডের ক্ষেত্রে, যে আমরা যতটা ইউজ করব, যা যা ইউজ করব সেই অনুযায়ী যে বিলটা হবে আমরা একমাত্র সেটাই বিলটা পে করব। যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল আমরা দিয়ে থাকি অ্যাকর্ডিং টু আওয়ার কনজাম্পশন, এটাও কাইন্ড অফ সেটা। ইভেন যদি মানে কেউ যদি ডিস টিভি ইউজ করে থাকো বা এগুলো ইউজ করে থাকো, দেখবি যেমন বিভিন্নভাবে প্যাকেজ অ্যাকচুয়ালি বাছা যায়। এই ক্লাউডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। ওকে, তো সেরকম ধরনের প্যাকেজ ফেসিলিটিও নেওয়া যায়। আচ্ছা, cloud infrastructure provides the foundation for the scalability, flexibility, and accessibility offers by cloud computing. It allows organizations to easily scale their resources up or down based on demand, provides redundancy and high availability, and eliminates the need for organization to invest heavily in maintaining their own physical infrastructure. আচ্ছা, একটা ভালো জিনিস আমার মনে পড়লো। ধরে নাও আমরা আমাদের অর্গানাইজেশনে 5টা কম্পিউটার আছে, ঠিক আছে, বা 6টা কম্পিউটার আছে। তো আইটি কোম্পানিতে বিভিন্ন প্রজেক্ট বেস কাজ হয়। তো কোনো একটা জায়গায় দেখা গেল যে প্রজেক্টসের তেমন ফ্লো নেই, যেখানে দুটো প্রজেক্টে 3টে কম্পিউটার, মানে 3টে করে 6টা কম্পিউটার এঙ্গেজ থাকে, সেখানে দেখা যাচ্ছে যে এখন কমপ্লিট একটা প্রজেক্ট। তো ফিজিক্যালি যদি কেউ কম্পিউটার কিনে রাখে বা ফিজিক্যাল ডিভাইসেস কিনে রাখে, তাহলে এই যে এই সময় 3টে কম্পিউটার ইউজ হচ্ছে না, তার তো একটা কস্ট থাকে। মানে কোম্পানিতে সবকিছুই রান টাইম কস্টের উপর হয়। তো সেই জিনিসগুলো যে পড়ে থাকছে, তো সেই ইনভেস্টমেন্টটা তার মানে পড়ে থাকছে। ক্লাউডের ক্ষেত্রে কিন্তু সেরকম নেই। ধরে নাও এরকম 6টা ভার্চুয়াল মেশিন যদি আমরা নিয়ে থাকি, 3টে ভার্চুয়াল মেশিনের যদি আমাদের ইউজ না থেকে থাকে, তাহলে বাকি 3টে ভার্চুয়াল মেশিন, মানে যেগুলো মেশিন আমাদের ইউজ নেই, সেগুলো কিন্তু আমরা ডিসকন্টিনিউ করতে পারি। বুঝতে পারলে তাহলে অ্যাডভান্টেজটা কোথায় ক্লাউডের? আচ্ছা, নেক্সট, ক্লাউড সিকিউরিটি, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের কুইজের লাস্ট, মানে আজকের লাস্ট টপিক বিফোর কুইজ। ক্লাউড সিকিউরিটি কি জিনিস? হোয়াট ইজ ক্লাউড সিকিউরিটি? Cloud security refers to the set of practices, technologies, and measures implemented to protect data, applications, and infrastructure in cloud computing environments. Actually কি হয়, ক্লাউড আমাদের এই 3টে জিনিসই প্রোভাইড করে। ইনফ্রাস্ট্রাকচার দেয়, যেখানে অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা ডেটাটা ইউজ করে আমাদের যে অপারেশনস গুলো থাকে বা যে আমাদের আলটিমেটলি আমাদের যে দরকার সেটা আমরা ফুলফিল করি বা কাজটা আমরা করে থাকি। তো ক্লাউড সিকিউরিটি কি করে, এটা ইনশিওর করে যে এই 3টে জিনিস, ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপ্লিকেশন এন্ড ডেটা, এটা প্রোটেক্টেড থাকবে। অ্যাজ অর্গানাইজেশন,
increasing rely on cloud services, ensuring the security of cloud-based resources becomes paramount to protect against threats, unauthorized access, data breaches, and other security risks. এই যে কিছুক্ষণ আগে আমাকে সৌম্যদীপ যে কোশ্চেনটা করলো যে স্যার ক্লাউড তো সেফ নয় এবং ক্লাউডের যে এই ডিমান্ডটা ইনক্রিজিংলি বাড়ছে, তো এই ক্লাউডটা ছাড়া কি কোনো অপশন নেই? যেহেতু আপাতত কোনো অপশন নেই, ক্লাউডটাকেই আমাদের ইউজ করতে হচ্ছে। তো ক্লাউডটাকেই আমাদের অ্যাকর্ডিং টু বেস্ট ইউজেস বাই গিভিং দ্য বেস্ট সিকিউরিটি, আমাদের ক্লাউডেই সেই আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা বলো, ডেটাটা বলো এবং অ্যাপ্লিকেশনটাকে বলো, সেটাকে আমাদের সিকিউর করা মেইনলি কাজ, এবং এটাকে ইনশিওর করা যে সিকিউর থাকবে, এটা একটা কমিটমেন্ট আমাদের এন্ড থেকে। তো সেটা আমাদের করা উচিত। So by protecting these things, what actually it protects, it protect against threats. আমরা একজন পরে বিভিন্ন ধরনের থ্রেটস এন্ড মিটিগেশন গুলো দেখবো। আনঅথরাইজড অ্যাক্সেস, ডেটা ব্রিচ থেকে আমরা বাঁচাতে পারি, এবং আদার সাইবার সিকিউরিটি রিস্ক বা অ্যাটাকস যেগুলো থাকে সেগুলো থেকে আমরা সিকিউর করতে পারি। Key aspects and best practices related to cloud security: data protection, identity and access management, compliance and regulatory requirements, vulnerability management, security monitoring and incident response. আমরা এটা দেখেছি। Security development practices, secure development practices, cloud service provider selection, employee awareness and training. So these are the key aspects and best practices for cloud security. এর মধ্যে কিছু কিছু টপিক আমরা জেনেছি, বাকি ফার্দার টপিক গুলো আমরা গ্র্যাজুয়ালি জানবো। সিকিউরিং ক্লাউড, ঠিক আছে? তো আমরা কিভাবে ক্লাউডটাকে সিকিউর করছি? সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার মডেল, টপ সিকিউরিটি থ্রেটস, এবং গুগলের কিছু কেস স্টাডি দেখবো, মানে গুগল কিভাবে বা কি দিয়ে আমাদের সিকিউরিটি প্রোভাইড করে থাকে, কিভাবে ওদের ডেটা প্রাইভেসিটা মেনটেন হচ্ছে, কিভাবে ওদের থ্রেট ম্যানেজমেন্ট করছে, সেগুলো যে কি কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমরা ডিসকাস করবো আজকে। তো প্রথমে সিকিউরিটি ইন্টারাকশন মডেলটা কি একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের সিকিউরিটি ইন্টারাকশন মডেল, ক্লাউড মডেল, সিকিউরিটি কন্ট্রোল মডেল এন্ড কমপ্লায়েন্স মডেল। ক্লাউড মডেলে দেখো, যদি তোমরা ভালো করে দেখো, যদি আমি ক্লাউড মডেলটা থাকি, ক্লাউড মডেলের মধ্যে কিন্তু আমাদের প্রথমেই যেটা আছে এটা হচ্ছে টপ লেভেলে আমাদের প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম থাকে, যে এন্ডে ইউজার দেখতে পায় যে কি হচ্ছে, সেটা কিসের উপর থাকে। এবার তার তলায় কি থাকে? এপিআই। এপিআই কি করে? এপিআই অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটাকে হোস্ট করছে, বা অ্যাপ্লিকেশনটা এপিআই তে চলছে, এবং অ্যাপ্লিকেশন কিভাবে বা কিসের উপর কাজ করছে? ডেটা, মেটাডেটা এবং কন্টেন্টের উপর। ওকে, এর ভেতরে যেটা থাকে, এর ভেতরের লেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড মিডলওয়্যার। ইন্টিগ্রেশন অফ হোয়াট? the required things which is used for cloud model. ওকে, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে বাইরের যে লেয়ারটা, যেখানে আমাদের এই প্রেজেন্টেশন মডেলিটি, প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম, এপিআই, অ্যাপ্লিকেশন, এইটা হচ্ছে আমাদের সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ওকে, তার ভেতরে যে প্ল্যাটফর্মটা আমাদের যাচ্ছে, যেখানে ইন্টিগ্রেশন অফ মিডলওয়্যার হচ্ছে, দ্যাট ইজ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তারপরটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এবার এই দুটো কিসের উপর কাজ করছে বা কিসের উপর আছে? কোর কানেক্টিভিটি অ্যান্ড ডেলিভারি, হার্ডওয়্যার এবং ফেসিলিটিস এর উপর ডিপেন্ড করে আছে। তো এইগুলো কোথায় থাকে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারে থাকে। সো দিস ইজ আওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো এই ক্লাউড মডেলের মধ্যে আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম এন্ড সফটওয়্যার কিভাবে আমাদের এনক্লোজড। ওকে, কি গ্যাপস আমরা পেতে পারি সিকিউরিটি কন্ট্রোল মডেলের ক্ষেত্রে? অ্যাপ্লিকেশন, এসডিএলসি, বাইনারি অ্যানালিসিস, স্ক্যানার্স, ওয়েব ট্রানজাকশনাল স্পিক, ডিএলপি, সিএমএফ, ডেটাবেস অ্যাক্টিভিটি, এগুলো ইনফরমেশনের ক্ষেত্রে। এগুলোকে কেন গ্যাপস বলছি সেটা বোঝাটা দরকার।
These are gaps because এই সমস্ত জায়গায় যদি সিকিউরিটি কন্ট্রোলস গুলো ঠিকঠাক না মেনটেন করা হয় তাহলে ক্লাউডের ক্ষেত্রে সেটা ক্ষতিকর হয়ে দাঁড়াবে বা ক্লাউড কম্প্রোমাইজের কারণ হয়ে দাঁড়াবে। ওকে, জিআরসি। আচ্ছা, জিআরসির ফুল ফর্ম জানা আছে, তোমরা নিশ্চয়ই জানো না। জিআরসি হচ্ছে গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স। আইএম, ভিএ, vulnerability assessment, patch management, configuration management, monitoring, these are the management part. নেটওয়ার্কের মধ্যে কি কি জিনিস থাকে? এনআইপিএস, এনআইডিএস। আইডিএস আইপিএস মানে নিশ্চয়ই তোমরা জানো, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এন্ড প্রিভেনশন সিস্টেম। ইন মিনস হচ্ছে নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি আইপিএস আইডিএস দু ধরনের হয়, এটাকে এনআইপিএস বলা হয়, এটাকে এইচআইপিএস বলা হয়। তখন এনআইপিএস বলা হয়, এইচআইপিএস বলা হয়। আইডিএস আইপিএস নেটওয়ার্ক এন্ড হোস্ট বেসড হয়, দ্যাটস ওয়াই এনআইপিএস, এনআইডিএস, এইচআইপিএস, এইচআইডিএস। এছাড়া আর কি কি কম্পোনেন্টস আমাদের আছে? লাইক ফায়ারওয়ালস, ডিপিআই, অ্যান্টি ডিডস, কিউওএস, এইগুলো। এই পার্টিকুলার স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, আশা করি এই রেকর্ডিং অ্যাভেলেবল থাকছে। তোমরা এগুলো একটু নিজেরা নিয়ে একটু চর্চা করো। দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাউড সিকিউরিটি। আচ্ছা, ট্রাস্টেড কম্পিউটিং এর মধ্যে কি কি থাকছে? হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, আরওটি এন্ড এপিআইস। কম্পিউট এন্ড স্টোরেজের মধ্যে কি থাকছে? হোস্ট বেসড ফায়ারওয়ালস। এখানেও হোস্টের ক্ষেত্রে যেহেতু ফায়ারওয়াল মানে হোস্টের এন্ডে জিনিস কম্পিউট এন্ড স্টোরেজ, তাই এখানে দেখো এইচআইডিএস এন্ড এইচআইপিএস আমাদের অ্যাভেলেবল। এখানে ইনক্রিপশন, মাস্কিং, এই সমস্ত কিছু হয়ে থাকে। ফিজিক্যালের ক্ষেত্রে ফিজিক্যাল কি কি কম্পোনেন্টস থাকতে পারে? ফিজিক্যাল প্ল্যান্ট সিকিউরিটি, সিসিটিভি, কার্স, দিস আর দ্য পার্ট। সো সিকিউরিটি কন্ট্রোল ফর ডিফারেন্ট মডেলস এর ক্ষেত্রে দেখতে পেলাম কি কি আসলো। এবার আসি কমপ্লায়েন্স এর কনসেপ্টটা। নিশ্চয়ই অনেকের কোয়েশ্চেন থাকবে যে কমপ্লায়েন্স জিনিসটা কি? কমপ্লায়েন্স মডেল কি মধ্যে যদি পিসিআই কে আমি কনসিডার করি, পিসিআই এর মধ্যে কি কি থাকবে? ফায়ারওয়ালস, code review, web application firewall, encryption, unique user IDs, antivirus monitoring, patch, vulnerability management, physical access control, two-factor authentication. এই পিসিআই, হিপা বা জিএলবিএ বা সক্স, এগুলো সম্পর্কে একটু তোমরা এখন সত্যি কথা জেনে লাভ নেই। তো কমপ্লায়েন্স মধ্যে এগুলো পড়ছে। টপ সিকিউরিটি থ্রেটস এখন যে ট্রেন্ডে রয়েছে, এই ট্রেন্ডের মধ্যে টপ সিকিউরিটি থ্রেটস কি কি আছে? অ্যাবিউজ অ্যান্ড নেফারাস ইউজ অফ ক্লাউড কম্পিউটিং, ইনসিকিউর ইন্টারফেস অ্যান্ড এপিআই, unknown risk profile, malicious insiders, shared technology issues, data loss or leakage, account or service hijacking. So এইগুলো হচ্ছে টপ সিকিউরিটি থ্রেটস স্পেশালি ফর ক্লাউড। এবার আমরা থ্রেট মিটিগেশন দেখবো, যেগুলো আমরা টপ ট্রেন্ড দেখলাম, টপ সিকিউরিটি থ্রেটের ট্রেন্ড দেখলাম, এইগুলো এর প্রত্যেকটার আমরা কি কি মিটিগেশন আছে সেগুলো আমরা দেখব। প্রথম যদি বলি অ্যাবিউজ অ্যান্ড নেফারাস ইউজ অফ ক্লাউড কম্পিউটিং, এটাকে মিটিগেট করার প্রসেস কি আছে? স্ট্রিক্টার ইনিশিয়াল রেজিস্ট্রেশন অ্যান্ড ভ্যালিডেশন প্রসেস, মানে যে ইউজার ক্লাউড সার্ভিসটাকে ইউজ করছে তার প্রপার ভ্যালিডেশন এবং ইনিশিয়াল রেজিস্ট্রেশনটা খুব ভালো করে চেক করতে হবে। ইনহ্যান্স ক্রেডিট কার্ড ফ্রড মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন, যেহেতু এই যে আমাদের ক্লাউড কম্পিউটিং এ যে মানে ক্লাউড প্ল্যাটফর্মে যে পেমেন্টটা হয় তার মধ্যে মোস্ট কেসেসে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট হয়ে থাকে, তো সেখানে দেয়ার আর হাই চান্সেস ফর ক্রেডিট কার্ড ফ্রড। তো ক্রেডিট কার্ড ফ্রড যাতে না হয় তার জন্য মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন রাখতে হবে। কম্প্রিহেন্সিভ introspection of customer network traffic, monitoring public blacklists for one's own network blocks, monitoring public blacklist for one's own network blocks, মানে কি? এখানে যদি কোনো পাবলিকলি ভালনারেবল আইপি থেকে থাকে, সেই পাবলিকলি ভালনারেবল আইপি বা ব্ল্যাকলিস্টেড আইপি যদি ক্লাউড নেটওয়ার্কের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করছে, স্পেশালি প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রে অবভিয়াসলি, তো সেটার মধ্যে যে ফেসিলিটি আমাদের রাখতে হবে যাতে ওটা ইন্টারনালি ব্লক করার কোনো ফেসিলিটি থাকে ইউজিং ডিফারেন্ট অ্যাসেটস, ডিফারেন্ট সিকিউরিটি টুলস, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনসিকিউর ইন্টারফেসেস অ্যান্ড এপিআইস।
analyze the security models of cloud provider interfaces, ensure strong authentication and access controls are implemented in concert with encrypted transmission. এপিআই এন্ডে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, যে অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা আমাদের অপারেশনস গুলো পারফর্ম করছি। সো এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে অ্যাক্সেস কন্ট্রোল, কেন এটা ইম্পর্টেন্ট? আমি তোমাদের প্রথম দিন বলছিলাম অ্যাক্সেস কন্ট্রোল ইজ হোয়াট? অ্যাক্সেস কন্ট্রোল ইজ নাথিং বাট আমরা কোনো ফেসিলিটি অ্যাভেল করতে চাই বা আমরা কোনো সার্ভিস অ্যাভেল করতে চাই, তো আমাদের যে রিকোয়েস্টটা থ্রু ইন্টারনেট হয়ে থাকে, ইন্টারনেট কমিউনিকেশন হয়ে থাকে। তো এই যে কমিউনিকেশনটা প্রথমেই একমাত্র একবারে পেরিমিটার লেভেলে ফায়ারওয়ালের থ্রুতে যায়। তো ফায়ারওয়ালে আমাদের কি থাকে? কনভেনশনাল ফায়ারওয়ালে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট থাকে। তো তেমনই ইঞ্জিনিয়ারিং বলতে গেলে কোনো পার্টিকুলার ডেটা আমাদের ক্লাউডে স্টোর করা রয়েছে, সেই ডেটা কার জন্য কখন কি কিভাবে অ্যাভেলেবেল থাকবে সেটাই আমাদের ইনশিওর করবে অ্যাক্সেস কন্ট্রোল। ওকে, এবং সেই অ্যাক্সেস কন্ট্রোলটাকে প্রপারলি ইউজ করার জন্য ইমপ্লিমেন্টেড ইন মানে প্রপারলি ইমপ্লিমেন্ট করা এবং যাতে প্রপার এনক্রিপশন ট্রান্সমিশন ইউজ হয় সেটার দিকে আমাদের নজর দিতে হবে। ওকে, সেইভাবেই তাহলে আমরা ইনসিকিউর ইন্টারফেস এন্ড এপিআইস এর যে থ্রেটটা সেটাকে মিটিগেট করতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য ডিপেন্ডেন্সি অফ চেইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য এপিআই। unknown risk profile মানে হচ্ছে disclosure of applicable logs and data, partial full disclosure of infrastructure details। এটা কি কি হয়? মোদ্দা কথা, যদি কোনো unauthorized user আমাদের ডেটা অ্যাক্সেস করতে চায়, তাহলে আমরা তাদের যে অ্যাক্সেসটা সেটা কি করে বুঝবো? লগ অ্যানালাইসিস দিয়ে। লগ কি? লগ আগের দিনও তোমাদের বুঝলাম, লগ ইজ এ কাইন্ড অফ ফুটপ্রিন্ট, মানে কে আমাদের এনভায়রনমেন্টে আসছে, কে এনভায়রনমেন্ট থেকে যাচ্ছে, সেই ডিটেল গুলো থ্রু লগ আমরা দেখতে পাই। ওকে, মনিটরিং এন্ড অ্যালার্টিং অন নেসেসারি ইনফরমেশন। প্রপার মনিটরিং যদি চলে তাহলে মোস্ট অফ দ্য অ্যাটাকস অ্যাকচুয়ালি মিটিগেট করা পসিবল, বা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ করা পসিবল, যার থ্রুতে আমরা এই সমস্ত এগুলো মানে প্রপার মনিটরিং করে আমরা থ্রেটগুলো মিটিগেট করতে পারি। থ্রেট মিটিগেশনের মধ্যে নেক্সট হচ্ছে ম্যালিশিয়াস ইনসাইডার্স। আমি আগেও ডিসকাস করেছি কি ম্যালিশিয়াস ইনসাইডার মানে কাদের বলা হয়। এনফোর্স স্ট্রিক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড কন্ডাক্ট আ কম্প্রিহেন্সিভ সাপ্লায়ার অ্যাসেসমেন্ট। এর মানে হচ্ছে যে ইউজ করছে ক্লাউড ফেসিলিটিটা অর্গানাইজেশন এন্ড থেকে, সেখানে একটা প্রপার প্রসেস মেনটেন করা। স্পেসিফাই হিউম্যান রিসোর্সেস রিকোয়ারমেন্টস অ্যাজ পার্ট অফ লিগাল কন্ট্রাক্ট। এটাকে লিগালাইজ করতে হবে যে যে এই পার্টিকুলার মানে কোনো পার্টিকুলার অর্গানাইজেশন থেকে যে ফেসিলিটি গুলো ইউজ করা হবে তারা কতটা, কিভাবে, কোন ওয়েতে কি কি জিনিসগুলো অ্যাভেল করতে পারে বা ইউজ করতে পারে। রিকোয়ার ট্রান্সপারেন্সি ইনটু ওভারঅল ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লায়েন্স রিপোর্টিং। Require transparency into overall information security and management practices as well as compliance reporting. সেই ফ্রেমওয়ার্ক বা প্রসিডিওর বা গাইডেন্সের গল্প। ডিটারমাইন সিকিউরিটি ব্রিচেস নোটিফিকেশন প্রসেস। এক্স্যাক্টলি, কোনোভাবে যদি আমাদের ক্লাউড ইনভায়রনমেন্ট মানে কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে আমাদের এমন কিছু ফেসিলিটি কনফিগার করতে হবে যাতে কোনো ধরনের থ্রেট আসা মাত্রই আমাদের কাছে একটা নোটিফিকেশন বা অ্যালার্ট বলতে পারি জেনারেট হয়ে যায়। যত তাড়াতাড়ি সেই জিনিসটা হবে তত তাড়াতাড়ি আমরা সেই থ্রেটটাকে মিটিগেট করতে পারবো। শেয়ার টেকনোলজি ইস্যুস, ইমপ্লিমেন্ট সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস ফর ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন। যত ওই একই জিনিস মেপে চুপে যতটা দরকার ততটাই ফেসিলিটি আমরা দেব। ভালনারেবল অ্যাপ্লিকেশনস ইউজ করব না, আমরা চেষ্টা করব যতটা আপডেটেড লেস ভালনারেবল অ্যাপ্লিকেশনস আমাদের ক্লাউড এনভায়রনমেন্টে ইউজ করা যায় সেটা। মনিটর environment for unauthorized changes and activity. এক্স্যাক্টলি, একটা এক্সাম্পল যদি বলি, কোন একটা অর্গানাইজেশনের মধ্যে যখন কেউ জয়েন করে বা যখন কেউ লিভ করে, মানে অফিসিয়াল জয়নিং অফিসিয়াল লিভ, কোম্পানি ছাড়ছে, সেই ক্ষেত্রে তার যে এডি অ্যাকাউন্ট থাকে সেটা আমাদের কি হয়, ক্রিয়েট করা হয় এবং ডিলিট করা হয়। ঠিক আছে, সো এই যে অ্যাক্টিভিটিটা, ঠিক আছে,
এটা একটা লেজিটিমেট ইউজার করছে কি করছে না, হঠাৎ করে বাইরে থেকে কেউ এসে এটাকে ডিলিট করে দিয়ে চলে গেল না তো। এটা কোনোভাবে কিন্তু সত্যি ক্লাউডে ম্যানেজ করা বা ক্লাউডে দেখা একটু কঠিন, যেটা আমাদের এনভায়রনমেন্টে মানে অফিস এনভায়রনমেন্টে ফিজিক্যালি পসিবল, বিকজ উই হ্যাভ প্রপার কমিউনিকেশন। ক্লাউডেও পসিবল, বাট ইট ইজ চ্যালেঞ্জিং। সো সেই জায়গাটা দেখতে হবে। এটা একটা মনিটরিং প্রসেস রাখতে হবে, যাতে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হলে আমরা নোটিফিকেশন পাই। প্রমোট স্ট্রং অথেন্টিকেশন এন্ড অ্যাক্সেস কন্ট্রোল ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস অ্যান্ড অপারেশনস, এটা আমি আগে কিছুক্ষণ আগে করেছি, মানে ডিসকাস করেছি। এনফোর্স সার্ভিস লেভেল এগ্রিমেন্টস ফর প্যাচিং এন্ড ভালনারেবিলিটি রেমিডিয়েশন। এক্স্যাক্টলি, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট মানে আমরা বুঝতে পারলাম যে এই যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে, সেই সার্ভিসটা যাতে মানে আমাদের কাছে কন্টিনিউয়াস ওয়েতে আসতে থাকে। সো তার জন্য যদি বাই চান্স সেই এনভায়রনমেন্টে কোনো বাগ বেরোয়, সেই বাগটাকে প্রপারলি প্যাচ করা, কোনো মানে প্রপার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট চালানো, যাতে যে সমস্ত উইকনেস বা বাগস আমাদের এনভায়রনমেন্টে আছে সেটা প্রপারলি প্যাচ হয়ে যায় এবং টাইমে প্যাচ হয়ে যায়। এটা অনেকটাই আমরা অ্যান্টিভাইরাসের মতো বলতে পারি। অ্যান্টিভাইরাস যেমন আমাদের আপডেট নিতে থাকে ঘন্টায় ঘন্টায়, তো সেই ধরনের মানে ফেসিলিটি থাকতে হবে, তবেই আমরা এই ধরনের থ্রেটকে মিটিগেট করতে পারবো। কন্ডাক্ট ভালনারেবিলিটি স্ক্যানিং অ্যান্ড কনফিগারেশন অডিটস। ওকে, কনফিগারেশন অডিটস মানে বুঝতে পারছো, যদি কোনো কিছু মিসকনফিগার হয়ে থাকে, তাতে হয়তো সার্ভিসটা রান করছে কিন্তু কোনো ভালনারেবিলিটি এক্সপোজ করার সুযোগ পেয়ে যাচ্ছে। সো কনফিগারেশন অডিট পারফর্ম করলে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে সেই সমস্ত বাগস গুলো বা মিসকনফিগার যে অ্যাপ্লিকেশনস গুলো, সেগুলো আমাদের প্রপারলি ঠিক করে নেওয়া পসিবল হবে। সো দ্যাটস ওয়াই কনফিগারেশন অডিটস পারফর্ম করাটা খুব দরকার, যে মানে শেয়ার টেকনোলজি ইস্যুজের এই থ্রেটটাকে মিটিগেট করার জন্য। নেক্সট, থ্রেট মিটিগেশন অফ ডেটা লস লিকেজ। Implement strong API access control, encrypt and protect integrity of data transit, analyze data protection at both design and runtime, implement strong key generation, strong and management and destruction practices, contractually demand providers wipe persistent media before it is released into the pool, contractually specify providers backup and retention strategies. ডেটা লস প্রিভেনশনের জন্য আমাদের এগুলো আমাদের লাগবে। প্রহিবিট দ্য অ্যাকাউন্ট অর সার্ভিস হাইজ্যাকিং। কোনো ধরনের অ্যাকাউন্ট বা সার্ভিসকে যদি হাইজ্যাকিং করা হয়, ক্ষেত্রে আমাদের কি মিটিগেশন আছে? প্রহিবিট দ্য শেয়ারিং অফ অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল বিটুইন ইউজার্স অ্যান্ড সার্ভিস। ঠিক মানে ইউজার ক্রেডেনশিয়ালের যে অ্যাক্সেস করা যে ক্রেডেনশিয়াল গুলো আছে, সেগুলো আমাদের প্রহিবিট করতে হবে। লেভারেজ স্ট্রং টু ফ্যাক্টর অথেন্টিকেশন টেকনিক ওয়্যার পসিবল। আমরা জানি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাকে বলে। এমপ্লয়ি প্রোঅ্যাক্টিভ মনিটরিং টু ডিটেক্ট আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এমপ্লয়ীদের মাথায় রাখতে হবে যে কোনো আনঅথরাইজড অ্যাক্টিভিটি যেন না করে, কিংবা কোনো আনঅথরাইজড অ্যাক্টিভিটি যদি হয় তাহলে সেটাকে প্রপারলি আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচারকে ইনফর্ম করা বা অ্যাডমিনকে ইনফর্ম করা। আন্ডারস্ট্যান্ড ক্লাউড প্রোভাইডার সিকিউরিটি পলিসিস অ্যান্ড এসএলএস, যাতে সে ইন্ডাস্ট্রি মানে ক্লাউড বেসড প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে। তো এটা ছিল আমাদের থ্রেট মিটিগেশন। এবার আমরা গুগলের ক্ষেত্রে দেখি যে গুগল সিকিউরিটি প্র্যাকটিসেস এর মধ্যে কি কি পড়ে বা কোনটা পড়ে। অর্গানাইজেশনাল এন্ড অপারেশনাল সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, থ্রেট ইভ্যাশন, সেফ অ্যাক্সেস এন্ড প্রাইভেসি, এগুলো আমাদের গুগল সিকিউরিটি প্র্যাকটিসের মধ্যে বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। অর্গানাইজেশনাল এন্ড অপারেশনাল সিকিউরিটি কি? কোনো একটা অর্গানাইজেশন তার অর্গানাইজেশনের প্রপারলি অপারেশন পারফর্ম করার জন্য কিছু বাই ডিফল্ট সিকিউরিটি মেজার্স মেনটেন করতে হয়। লাইক আমি সিম্পল কথা বলি, যে আমরা একটা কোম্পানিতে যখন লগ ইন করি, লগ ইনের সময় অনেক জায়গাতেই আমাদের একটা আরএসএ অথেন্টিকেশন বলে একটা অথেন্টিকেশন হয়। ইভেন যদি আমরা এডি অথেন্টিকেশনও করি, কিছুক্ষণ আগে তোমাদের যখন আমি সিকিউরিটি মডেলটা বোঝাচ্ছিলাম, সিকিউরিটি কন্ট্রোল মডেলটা বোঝাচ্ছিলাম, যেখানে ও অথ বলে একটা টার্ম ছিল। ওকে, যখন কোনো কেউ এই পার্টিকুলার এডি, আমি যদি এডির এক্সাম্পল দিই, এডি দিয়ে লগ ইন করে, তখন একটা জেনারিক ও অথ জেনারেট হয়। ঠিক আছে, তো সেইটা আমরা লগ অ্যানালিসিস করে দেখতে পারি বা লগের ক্ষেত্রে দেখতে পারি যে না, এই ফেসিলিটি যেন থেকে থাকে। সো দিস ইজ দ্য পার্ট অফ সিকিউরিটি। ডেটা সিকিউরিটির জন্য কি হয়ে থাকে? ডেটা সিকিউরিটির জন্য আমরা ডিএলপি ইমপ্লিমেন্ট করতে পারি। থ্রেট ইভেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনকে
সিকিউর করার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এন্ডে সেটাকে আরো স্ট্রেনথেন বানাতে পারি। সেফ অ্যাক্সেস মানে হচ্ছে যার যতটুকু দরকার তাকে যতটা পারবো মিনিমাম অ্যাক্সেস দেওয়া, তার বাইরে নয়। প্রাইভেসি মানে অথরাইজ ইউজারই একমাত্র প্রপার ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারবে, সেটার একটা প্রিভিলেজ দেওয়া, সিম্পল। Google organizational and operational security. Holistic approach to security team থাকবে, develop with security in mind. আর সেটা বলতে পারি একটা থ্রেট হান্টিং অ্যাপ্রোচ নিয়ে সিকিউরিটি টিম ভাববে। থ্রেট হান্টিং অ্যাপ্রোচটা কি আমি একটু বলে দিই। থ্রেট হান্টিং অ্যাপ্রোচ মানে হচ্ছে একটা প্রোঅ্যাক্টিভ ম্যানারে ভাবা। সেটা হচ্ছে যদি আমাদের হিডেন কোনো ভালনারেবিলিটি বা হিডেন কোনো কিছু ম্যালিশিয়াস জিনিসপত্র আমাদের এনভায়রনমেন্টে থাকে, তাহলে সেটাকে আগে থেকে খুঁজে বের করা। এর জন্য থ্রেট হান্টার্সরা ওডিএ বলে একটা লুপ বা ওডিএ বলে একটা টেকনিক ইউজ করে, মিনস অবজেক্ট ওরিয়েন্ট ডিসাইড এন্ড অ্যাক্ট। তো এইভাবে আমরা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ মেনটেন করতে পারি। রেগুলারলি পারফর্ম সিকিউরিটি অডিটস অ্যান্ড থ্রেট অ্যাসেসমেন্ট। ইভেন এটা ছাড়াও যেটা করতে পারি সেটা হচ্ছে রেড টিমিং অ্যাসেসমেন্ট, যেটাকে আরটি অ্যাক্টিভিটি বলা হয়, এবং স্পেশালি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা ভি অ্যাক্টিভিটি। এমপ্লয়িজ স্ক্রিন অ্যান্ড ট্রেন, খুব ইম্পর্টেন্ট। এটা প্রপারলি আমি তো বলবো কোয়ার্টারলি করা উচিত বিভিন্ন কোম্পানিতে, এবং বিভিন্ন কোম্পানিতে হয়েও থাকে। গুগল অর্গানাইজেশনের ক্ষেত্রে মানে গুগল এটা আমাদের অর্গানাইজেশনাল অ্যান্ড অপারেশনাল সিকিউরিটির ক্ষেত্রে বলে। ওয়ার্কস উইথ সিকিউরিটি কমিউনিটি অ্যান্ড অ্যাডভাইজার্স। ওকে, যারা সিকিউরিটি প্রফেশনালস আছে ইন্ডাস্ট্রিতে, তাদের থেকে প্রপার গাইডেন্স নিয়ে এই সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে এবং সিকিউরিটি পলিসিস গুলোকে প্রপারলি রেগুলারাইজ করা। ওকে, নেক্সট, গুগল ডেটা সিকিউরিটি। গুগল ডেটা সিকিউরিটির মধ্যে কি আছে? গুগল কোড অফ কন্ডাক্ট, ডোন্ট বি আ এভিল। এটার মধ্যে কি কি পড়ে? ফিজিক্যাল সিকিউরিটি, লজিক্যাল সিকিউরিটি, অ্যাক্সেসিবিলিটি এন্ড রিডান্ডেন্সি। গুগল থ্রেট ইভ্যালুয়েশনের মধ্যে কি পড়ে? স্প্যাম এন্ড ভাইরাস প্রোটেকশন বিল্ট ইনটু প্রোডাক্টস, প্রোটেক্টস এগেইনস্ট অ্যাপ্লিকেশন এন্ড নেটওয়ার্ক অ্যাটাকস। গুগল সেফ অ্যাক্সেস, গুগল সেফ অ্যাক্সেস মধ্যে কি বলছে? অ্যাভয়েডস লোকাল স্টোরেজ। এক্স্যাক্টলি, লোকাল স্টোরেজ আমাদের বেশি ভালনারেবল হয়। অ্যাক্সেস কন্ট্রোলস আমরা জানি, যদি আমরা ডিভাইস এন্ডে দেখি, অ্যাক্সেস কন্ট্রোল আমাদের যেটা করে থাকে যে প্রপার ইনফরমেশন বা প্রপার সিগনেচার ছাড়া আমরা কোনো ধরনের ট্রাফিককে যদি ম্যালিশিয়াস পাই সেটাকে ডিসকার্ড করে দিই বা ঢুকতে দিই না। সেটা আইপিএস এন্ডেও হতে পারে এবং সেটা ফায়ারওয়াল এন্ডেও হতে পারে। Encrypted connection, obviously there should be a encrypted connection where the non-repudiation should be ensured. মানে বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমস দিয়ে আমরা আমাদের কমিউনিকেশনটাকে যাতে সিকিউর করতে পারি। ইন্টিগ্রেটেড সিকিউরিটি, ইন্টিগ্রেটেড সিকিউরিটি মানে কিছুই না, এই প্রত্যেকটা মেজার্স যে আমরা এক একটা করে ফলো করছি বা এক একটা করে মেনে চলছি, সেগুলো প্রপারলি ইন্টিগ্রেটেড হয়েছে কিনা এবং ইন্টিগ্রেট করা গুগল সেফ অ্যাক্সেস এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে গুগল প্রাইভেসি। একটা মিনিট প্লিজ।
সরি ফর দ্য ইন্টারাপশন। আজকে আমাদের লাস্ট স্লাইড হচ্ছে গুগল প্রাইভেসি। গুগল প্রাইভেসি কি বলছে? প্রপার প্রাইভেসি পলিসি আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। ডাজ নট অ্যাক্সেস কনফিডেন্সিয়াল ইউজার ডেটা। সো কনফিডেন্সিয়াল ইউজার ডেটা মানে যে কোম্পানির যে সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টিস গুলো রয়েছে, মানে যেগুলো একমাত্র কোম্পানির নিজস্ব ব্যক্তিগত ইউজ করার মতো, সেগুলো যাতে সবাই ইউজ মানে অথেন্টিকেটেড ইউজার ছাড়া কেউ অ্যাক্সেস না করতে পারে, সেটা রাখতে হবে। ডাজ নট অল্টার ডেটা। আমরা বুঝতে পারছি অল্টার ডেটা মানে এখানে ইন্টিগ্রিটিকে এনশিওর করা হচ্ছে। মেনটেন ওন আইপি রাইটস, যাতে প্রপার আইপি থেকে প্রপার আইপি তে কমিউনিকেশন হয়, লেজিটিমেট আইপি থেকে লেজিটিমেট আইপি কমিউনিকেশন করতে পারে, তো সেটা আমাদের দেখা। ইনডেমনিফিকেশন এন্ড লায়াবিলিটি এন্ড এন্ড অফ ইউজ, কে কতটা ইউজ করতে পারবে পারবে না, সেই অথরিটিটা প্রপার লোকের থাকা না থাকা, সেই জায়গাটা আমাদের দেখা। এটা হচ্ছে আমাদের গুগল প্রাইভেসি। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাউড সিকিউরিটি, আন্ডারস্ট্যান্ডিং ইনফ্রাস্ট্রাকচার এবং ক্লাউড কম্পিউটিং। এবার আমি কিছু কুইজ রেখেছি। তো ফার্স্ট কুইজ যেটা হচ্ছে আমাদের, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, কেউ জিজ্ঞেস করে, তাহলে ক্লাউড কম্পিউটিং এর কি সেটা আমরা এই চারটে অপশনের মধ্যে কোনটা চুজ করব? ক্লাউড কম্পিউটিং মিন্স প্রোভাইডিং সার্ভিসেস লাইক স্টোরেজ, সার্ভার্স, ডেটাবেস, নেটওয়ার্কিং এটসেট্রা। ক্লাউড কম্পিউটিং মিন্স storing data in a database. Cloud computing is a tool used for create an application or none of the above mentioned or none of the mentioned. So এখানে আশা করি সবাই এই আনসারটা দিতে পারবে। তোমরা গেস করো কোন আনসারটা হবে। আশা করি তোমরা সবাই ঠিকঠাক গেস করেছো। So the answer here is A. The right answer is A. Because cloud computing আমাদের এই সমস্ত কিছু মানে সার্ভিস গুলো দেয়, স্টোরেজ দেয়, সার্ভার দেয়, ডেটাবেস দেয়, নেটওয়ার্কিং দেয়, অ্যাপ্লিকেশন দেয়, সবকিছু দেয়। ওকে, নট অনলি ডেটাবেসেস মানে স্টোর করার বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জায়গা, এটা আমাদের সবকিছু দেয়, ওয়েদার আইএস, প্যাস অর স্যাস। নেক্সট, which of the following are the feature of cloud computing? Security, availability, large network access, or all of the above? এটা আশা করি তোমরা সবাই বলতে পারবে। আসলে তোমরা ঠিকঠাকই গেস করেছো আনসারটা। এখানে আনসার ইজ ডি, অল অফ দ্য মেনশন। ক্লাউড কম্পিউটিং আমাদের ইচ এন্ড এভরি ফেসিলিটি দিয়ে থাকে, সিকিউরিটিও প্রোভাইড করে থাকে, অ্যাভেলেবিলিটিও দিয়ে থাকে এবং লার্জ নেটওয়ার্ক অ্যাক্সেসের পারমিশনও দিয়ে থাকে। Which of the following is an example of the cloud? Amazon Web Services, Dropbox, Cisco WebEx, or all of the above? এবার বলো তোমরা কোনটা হবে।
So the here answer is all of the above. Because এখানে Amazon ওয়েব সার্ভিস, AWS is a গুগল প্ল্যাটফর্ম আমরা জানি। ড্রপবক্স হচ্ছে একটা আমাদের অ্যাপ্লিকেশন যেটা আমরা ক্লাউডে ইউজ করে থাকি, and সিসকো ওয়েবএক্সও একটা ভিডিও কনফারেন্স মিডিয়া যেটা আমরা ওয়েবের থ্রুতেই ইউজ করি। সো দ্য আনসার ইজ অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন, which provides us built-in security, SAS, PAS or IAS? সো এখানে আমাদের আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। প্রত্যেকটা আমাদের যে সার্ভিস মডেল গুলো রয়েছে উইথ SAS, PAS and IAS, এই তিনটে এখানে বলা রয়েছে। তো প্রত্যেকটা সিকিউরিটি মানে সার্ভিস মডেলই আমাদের বিল্ট ইন সিকিউরিটি দিয়ে থাকে। সো দ্য আনসার ইজ অল অফ দ্য অ্যাবাভ। আজকের মতো লাস্টের কোয়েশ্চেন হচ্ছে, which of the following needs to be negotiated in SLA? Logging, auditing, regulatory compliance, or all of the above? আশা করি আজ তোমরা প্রত্যেকেই এই আনসারটাও দিতে পারবে। I think তোমরা এই আনসারটাও ঠিকঠাক গেস করতে পেরেছো। So the answer is all of the above. এখানে প্রত্যেকটা ফিচার, সেটা লগিং এর হতে পারে, অডিটিং এর হতে পারে, রেগুলেটরি কমপ্লায়েন্স এর হতে পারে, প্রত্যেকটাই আমাদের এসএলএ নেগোশিয়েটর আন্ডারে পড়ছে। সো আজকের মতো এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল। আজকে আমি চ্যাটটাও দেখেছি, যে এমন কোনো কোয়েশ্চেন আমি পাইনি। সো যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি সেটা আমি আনসার দিয়েছি, যেটা সৌম্যদীপ ব্যানার্জি করেছিল। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you for your wonderful session. আর এই আপনার স্যারের সেশন থেকে আমরা আজকে অনেক কিছু শিখলাম রিগার্ডিং ক্লাউড সিকিউরিটি অ্যান্ড ক্লাউড, হোয়াট ইজ ক্লাউড। তো তোমরাও আশা করছি অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্স তো সবসময় তোমাদের জন্য খোলা। এছাড়াও আজকে ক্লাসের সম্বন্ধে আরো যদি কোনো প্রশ্ন থাকে বা ট্রেনিং সম্বন্ধে আরো কোনো যদি প্রশ্ন থাকে, যেটা তোমরা এখন চ্যাটে লাইভ চ্যাটে লিখতে পারছো না, তোমরা পরে অ্যাটেন্ড করছো, রেকর্ডেড দেখছো কোনো কারণে, এরকমও যদি হয় এবং কোনো রকম কোশ্চেন থাকে, আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও তোমরা আমাদের জানাতে পারো, লিখতে পারো, যাতে আমরা তোমাদের সাথে টাচে থাকি। তো স্যারের ক্লাস শেষ। আপাতত তোমাদের ট্রেনিং বা অ্যাটেন্ডেন্স রিলেটেড যদি কোনো ইস্যু হয়ে থাকে আজকে, আশা করছি হয়নি, যদি হয়ে থাকে তাহলে কালকেও যখন 5টায় ক্লাস শুরু করবো আমরা, তখন আমরা সেটা আবার ডিসকাস করে দেবো। আর এছাড়াও আবারও বলছি, যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের রিগার্ডিং ক্লাস, রিগার্ডিং ট্রেনিং, তাহলে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স এর ওয়েবসাইটে ফোন নাম্বার, ইমেল আইডি আছে, তোমরা আমাদের সাথে এনি টাইম, এনি সময়ে, এনি টাইমে সংযোগ করতে পারো। তো এই বলে আজকে আমি আমাদের আজকের সেশনটা, ডে 5 এর সেশনটা শেষ করছি। কালকে কিন্তু ক্লাসটা আবারও বলে দিই, বিকাল 5টা থেকে 7টা। তো আবার কালকে তোমাদের সাথে বিকাল 5টায় দেখা হবে। নমস্কার, গুড নাইট। শেষ করলাম। থ্যাংক ইউ।